একটি গায়ে 9 জন বীর মুক্তিযোদ্ধা এবং এই 9 জনই নাট্যকর্মী। মঞ্চ থেকে গিয়েছিলেন রণাঙ্গনে, ফিরেও এসেছিলেন বিজয়ীর বেশে। তারপর যাপিত জীবনের যাতাকুলে কারাকর থিয়েটার জীবন পিষ্ট হলেও চেতনায় তারা আজও বলীয়ান। সেই চেতনার পরতে পরতে ইটের পর ইট বিছিয়ে তাদের সেই বীর গহরা গায়ে তৈরি তৈরি করেছেন শহীদ স্মৃতিস্তম্ভ। সাথে ছিলেন গর্বিত উত্তরাধিকার, দুরন্ত তরুণের দল। আমি আসলে আজকে খুব আপ্লুত, কথাবার্তা বলার মধ্যে আমি খুব বেশি আবেগতাড়িত হয়ে গেছি। আমার জীবনে এই সৌভাগ্য যে একদম বীর মুক্তিযোদ্ধাদের সাথে, বড় অংশের সাথে যারা সরাসরি যুদ্ধ করেছেন তাদের সাথে আমি কথা বলতে পারছি, আমাদের দল কথা বলতে পারছে। এর থেকে বড় সৌভাগ্য যে বাঙালি হিসাবে হতে পারে না। এজন্য আপনাদের প্রতি আমাদের আজন্ম কৃতজ্ঞতা। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর মাসে দর্পণ থিয়েটার তার থিয়েটার বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপের 41তম পর্ব করতে যাচ্ছে এবং আমাদের আজকের আয়োজনের আলোচ্য বিষয় হচ্ছে মঞ্চ থেকে রণাঙ্গনে। সেই আলোচনায় আমরা যাব। তার আগে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন আছে, আমরা সেই পর্বে যাচ্ছি। কত চার হলো বলিদান, আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে, কত চার হলো বলিদান, আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে, কত চার হলো বলিদান, আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের আঘাত, বন্দিশালার ওই শীতল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের আঘাত, বন্দিশালার ওই শীতল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। যারা সর্বগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, দেশ স্বদেশ প্রতি সহদীক্ষা লোভী। যারা সর্বগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, দেশ স্বদেশ প্রতি সহদীক্ষা লোভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা, মৌন মলির মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা, মৌন মলির মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা,
আজি রক্ত কমলে গাথা মাল্যহানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ নাহিয়ান। নাহিয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নৃত্য পরিবেশন করলো তরুণ নৃত্যশিল্পী শাহজাদা নাহিয়ান চৌধুরী। আমাদের সাথে আজকে আছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মলয় ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ইসাক খান, বীর মুক্তিযোদ্ধা সরকার আলী আসগার, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক খান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মিন্টু। আমরা খুবই আপ্লুত এই কারণে যে আমরা এতজন বীর মুক্তিযোদ্ধাকে আজকে এখানে যুক্ত করতে পেরেছি। সেই সৌভাগ্য সবার হয় না, আমরা সেই সৌভাগ্যের অংশীদার হলাম। এবং সেই সাথে আমরা খুবই দুঃখিত যে আমরা আরো 3 জন মুক্তিযোদ্ধাকে আজকে এখানে যোগ করতে পারলাম না। তাদের 2 জন চলে গেছেন ইতিমধ্যে অনন্ত লোকে এবং একজন অসুস্থ। আমরা সবার সুস্থতা এবং যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন মুক্তির লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আয়োজন শুরু করছি। সমগ্র আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছে সুপ্রিয় শান্ত, নেপথ্যে কণ্ঠ দিয়েছেন নাজমা পারভীন এবং কারিগরি সহযোগিতায় রয়েছে জয়িতা জাহান প্রিয়তি। আমি আরেকজন মানুষকে যুক্ত করে নিব এখানে, যিনি হচ্ছেন আমাদের এই প্রজন্মের একজন মানুষ, ওনাকে আমি যুক্ত করে নিচ্ছি এবং আমি নাহিয়ানকে স্ক্রিনে চাচ্ছি। অধ্যাপক শামীম হাসান, ওনাকেও যুক্ত করে নিলাম। এবং নাহিয়ান, এই যে তুমি আমি এবং আমাদের প্রজন্মের অধ্যাপক শামীম হাসান, আমরা 3 জন এক প্রজন্মের মানুষ যারা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজকে আমরা একসাথে অনেক মুক্তিযোদ্ধাকে পেয়েছি। তুমি এখানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃত্য পরিবেশন করলে, তোমার আজকের অনুভূতি কেমন? এখান থেকে আমরা আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ আয়োজক বৃন্দদের, ধন্যবাদ জুয়েল ভাই আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য। প্রথমে আমার অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ আপনাদের সবাইকে, সকল বীর মুক্তিযোদ্ধাদের। আমি আসলে গর্বিত, আমি এবং খুব ভাগ্যবান আপনাদের সামনে আমার ক্ষুদ্র পরিবেশনাটুকু আপনাদের সামনে নিবেদন করতে পেরেছি। আমি আসলে আমরা নতুন প্রজন্ম, আমরা আমাদের ধারাই আপনাদের বহমান চলমান ধারাটি যুগে যুগে বয়ে যাবে। এজন্য আমি খুবই গর্বিত যে আমি বাঙালি, আমি বাংলাদেশের বাঙালি, আমার মায়ের ভাষা বাংলা এবং আপনারা সেই ভাষাকে আমাদের মধ্যে এনে দিয়েছেন। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। আমরা অত্যন্ত ধন্য মনে করি এবং আমি নিজে একান্তই ধন্য আপনাদের সামনে আমার ক্ষুদ্র পরিবেশনাটুকু নিবেদন করতে পেরেছি। এবং জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সামিল করার জন্য, কারণ আমরাই ভবিষ্যৎ, আমরাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বিশ্ব দরবারে। বাংলাদেশকে আপনাদের দেখানো পথেই আমরা তুলে ধরব। ধন্যবাদ নাহিয়ান। আমি আমরা মলয়দাকে মনে হয়, মলয়দা বের হয়ে গেলেন, আসবেন আশা করছি। ইসাক ভাই, সকলের পক্ষ থেকে আপনি যদি নাহিয়ানকে কিছু বলেন খুব ছোট করে, সবার পক্ষ থেকে। ধন্যবাদ নাহিয়ান, যে শুরুতে তুমি আমাদেরকে নৃত্য দেখালে, আমরা খুশি হয়েছি। তোমাদের কাছেই আমরা আমাদের পতাকা রেখে যাচ্ছি। তোমরা নতুন প্রজন্ম, এই দেশটা তোমরাই গড়বে। আমাদের তো যাবার সময় হয়ে গেছে। তুমি হয়তো শুনেছো যে আমাদের 2 জন ইতিমধ্যে, আমাদের 2 বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে। হয়তো আমাদেরও যেতে হবে খুব সহসাই। তোমরাই আমাদের নতুন প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা।
মলয়দা, আপনি সরাসরি আমাদের একদম সংস্কৃতির অভিভাবক। আর আমাকে যখন অনেকেই বলে আপনি আপনার আমি আমি তখন বলি আমি মলয় ভৌমিকের শিষ্য। এটা বলতে খুব অহংকার হয় আমার, আমি খুব অহংকার করে কথাটা বলি। আমি সরাসরি আপনাকে যদি পেতাম সেটা আমার জন্য আরো অনেক বেশি আনন্দের হতো। এখন নাহিয়ানকে আপনি কি বলবেন খুব ছোট্ট করে? আমি নাহিয়ানের কে বলার তো কিছু নেই। সব থেকে আমরা যে অঙ্গনে কাজ করি, আমরা মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখি যে সত্যিকারের একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এই মানবিক বাংলাদেশ নির্মাণে আজকের প্রজন্মের জন্য সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী শিক্ষা তথা সংস্কৃতি চর্চা। তো তো নাহিয়ানের যে নৃত্য এখানে দেখলাম সেইটা আমাকে স্বপ্ন দেখায় যে আমরা নিশ্চয়ই এই চর্চার মধ্যে দিয়েই আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন দেখতে পাবো। ধন্যবাদ নাহিয়ান, আশা করছি তোমাকে আবারও পাবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আলোচনায়, আলোচ্য বিষয় মঞ্চ থেকে রণাঙ্গনে। আজকে আলোচনাটা একদম একাডেমিক হবে না, আমরা একটা স্মৃতিচারণের ভিতর দিয়ে যাব। আমি এবং আজকের আলোচনাটা আমি এবং শামীম হাসান খান এবং নাহিয়ান আমরা হচ্ছে আজকে শুনবো আপনাদের কাছ থেকে। আপনারা বলবেন, আপনারা বলবেন, আপনারা একজন আয়োজনের কাছে জিজ্ঞেস করে আপনাদের স্মৃতিচারণ গুলো আপনারাই করবেন। আমরা শুধু এখানে আমি আর শামীম ভাই আমরা হচ্ছে শ্রোতা, আমরা আজকে কেবলই শুনবো। আমি শুধুমাত্র নির্দেশক মলয় ভৌমিক এখানে আছেন, আমি ওনার সামনে একটা দৃশ্যপট তুলে দিচ্ছি, সেই দৃশ্যপট ধরে আমরা যাব এবং আমি আর শামীম হাসান কেবলমাত্র দেখেই যাব সেই কাব্যনাট্যটি। সেটা হচ্ছে যদি এমন হয় যে খুব ধবধবে জ্যোৎস্না মাখা রাত, চারদিকে থই থই জল, একটা নৌকায় আপনারা বসে আছেন, নৌকার বৈঠা লগি দাঁড় সবকিছু আপনাদের কাছে, আপনারাই মাঝি, আপনারাই এখানে ঘুরছেন এবং দূর থেকে আস্তে আস্তে ভাটিয়ালি গান ভেসে আসছে। সেই নৌকাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছে কখনো কানসোনা, কখনো রণাঙ্গনে। এইখান থেকে আপনাদের প্রথমে কিসের কোন কথাটা মনে পড়ে? এবং আমি কারো নাম বলবো না, একদম খোলামেলা মুক্ত আলোচনা, আপনারা কথা বলবেন এই দৃশ্যপট থেকে। আমি নির্দেশক মলয় ভৌমিকের হাতে এই পাণ্ডুলিপি ছেড়ে দিলাম। জুয়েল যেভাবে ই করলেন, সব থেকে বলি যে আমি মাথায় রাখলাম যে একটু মানে নৌকার দাঁড় টানছি বা বৈঠা বাচ্ছি, আমরা একবার কানসোনায় যাচ্ছি একবার রণাঙ্গনে যাচ্ছি, সেই জায়গা পরে আসছি। কিন্তু আমাকে যেভাবে বলছেন এখানে আমার যে সতীর্থতা আছে যারা আমরা একসাথে, কেউ বয়সে একটু বড় ছোট হলেও প্রত্যেকের তুই তোকারি সম্পর্ক এবং আমরা একভাবে বেড়ে উঠেছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই জুয়েল যে আমরা একই গ্রামে বেড়ে উঠলেও সবসময় কিন্তু আমাদের এই ধরনের মিলন হয় না। তো সেই রকম একটা মিলনের সুযোগ কিন্তু জুয়েল আপনি আমাদের করে দিয়েছেন, আমি সেজন্য ধন্যবাদ জানাই। আমার কথা শুরুতে নিশ্চয়ই বলা দরকার এটি স্বাধীনতার মাস, এটি মার্চ মাস। একই সাথে মনে রাখা দরকার যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে উপনীত হয়েছি। একই সাথে মনে রাখা দরকার যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্ম শতবার্ষিকী চলছে। সবকিছু মিলিয়ে এটা এমন একটা সময়, আবার একই সময়ে কিন্তু আমরা দুটো বৈরী পরিবেশের পাচ্ছি। একটি গোটা বিশ্ব আমরা সাফার করছি, আর একটিও প্রায় সারা বিশ্বেই একটি ক্যাওস তৈরি করছে, যে আমরা দেখছি যে মৌলবাদী শক্তির উত্থান এগুলো। এবং এইসব ঘটনা বোধহয় ইসাক খান গতকালই একটি ফেস করেছে একটি জায়গা। তো এইগুলো কিন্তু আমাদের সেই জায়গাটাকে মানে ওই রকম আবেগ আপ্লুত করে না। মুক্তিযুদ্ধ ফেরত আসার পরই আমরা আবেগটা থেকে অনেকটাই বেরিয়ে এসেছি। হ্যাঁ, বৈঠার সংযোগ, ইন্টারনেট সংযোগ আমি জানি হচ্ছে। না যে আমার আমার শব্দে কোনো সমস্যা হচ্ছে কি, কথা শুনতে জি আপনি সমস্যা হচ্ছে বলুন please। জুয়েল? হ্যাঁ এখন শুনছি, আমরা এখন শুনছি।
আমার শব্দে কি কোনো সমস্যা হচ্ছে? কথা শোনা এখন যাচ্ছে? এখন শুনছি আমরা, এখন শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? জি শুনছি, আমি শুনছি। কথা কি শোনা যাচ্ছে? জি জি শুনছি, আমি কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনাদের কথা কেটে কেটে যাচ্ছে, আপনার কথা। জি তো আমি মনে করি যে আহ, এই এই জায়গাটা আমি একটা ভূমিকা দিলাম, আমি একটা অন্য কথা বলবো। এখানে আমার একেবারে সরাসরি বন্ধু হলেও রণাঙ্গনের দুজন আমার মানে শিক্ষাগুরু আছেন, একজন সরকার আলী আসগর আর একজন ইসাক খান, যাদের কাছ থেকে আমি অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছি। আমি নৌকার দ্বারের জায়গায় চলে যাই অন্যভাবে, যে আমাকে ফেলে রেখে আমি অভিযোগ করে বলছি আমার বন্ধুরা নৌকায় করে দীর্ঘ যাত্রা করেছিলেন। সেই জায়গাটা যদি ইসাক খান, জহুরুল, মোস্তফা এবং আলী আসগার কিছু কিছু করে বলে সংক্ষেপে জায়গাটা পার করে দেন, যে কিভাবে তারা যুদ্ধে চলে গেলেন আমাকে ফেলে। প্রথমেই অভিযোগ। আমার কথা কি শোনা গেছে? মোস্তফা, ইসাক, আসগার, জহুরুল, আমি কি বলেছি শোনা গেছে কি? হ্যাঁ, শোনা গেছে, হ্যাঁ, আমি শোনা গেছে। তোমরা যে নৌকায় গেলে গাজীপুর থেকে, তারপরে মোস্তফা নৌকা থেকে পড়ে গেল, সেই বিষয়টা একটু টানলে ভালো হয় আর কি। আর জহুরুল মাঝখানে এসে ব্যাগ নিয়ে আমার জিনিসপত্র নিয়ে চলে গেল আর কি। আমি একটু আমি আমি বলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল মুস্তফা, আচ্ছা জোল বল। আচ্ছা, আমি একবার ট্রেনিং থেকেই আমি চলে আসছিলাম সবার টাকা নেওয়ার জন্য। মানে খুব কষ্ট, টাকা নেওয়ার জন্য আসছিলাম। এসে রওনা দেব, ইন দি মিন টাইম মলয় আমাকে বলল যে এই আমাকে নিয়ে যা। তো বললাম যে ঠিক আছে, তুমি আসো। তোর এই একটা শার্ট, একটা লুঙ্গি, এটা দিয়ে আর একটা ব্যাগ দিয়ে এগুলো, যে তুই তাহলে এটা নে, আমি আসবো। তা আমি বললাম যে আমাদের এখানে একটা বাজার আছে, কিশোরগঞ্জ বাজার। তা আমি বললাম যে আমি নৌকা ওখানে আছি, তুই আয়। পরবর্তী পর্যায়ে ওর সাথে কেমন করে আমার বিচ্ছিন্ন হয়ে গেল, ও আর অনেক সময় বসে থাকলাম, ও আর নাই। পরে আমি আবার নৌকা নিয়ে এই সরব স্টেশনে চলে যাই, ওখান থেকে তারপরে হেঁটে রেল লাইন দিয়ে চলে আসি কাজীপুর। কাজীপুর থেকে সুবগাছা, সুবগাছা থেকে ওখানে এই শমশের দালাল নামে এক ভদ্রলোক ছিল, তিনি আমার নৌকা ঠিক করে দেন। তারপরে আমি ওই নৌকায়, শরণার্থী নৌকায় আমি আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানিকর চর দিয়ে নামি। পরবর্তীতে ওর সাথে আর আমার যোগাযোগই হলো না। কিভাবে হলো না আর আমি বুঝতে পারলাম। পরে রণাঙ্গনে যোগাযোগ হলো আর কি, হ্যাঁ, যুদ্ধে একসাথে পরে হলাম। পরে এসে রণাঙ্গনে এসে যোগাযোগ হলো। কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করলো মলয়। সাংঘাতিক ভাবে একটা আগে সাহসী হ্যাঁ, ভূমিকা সে পালন করেছে। না, আমার মনে হয় যে কথাটা ব্যক্তিগত ভাবে হচ্ছে। আমি একটু আসলে যেটা বলতে চেয়েছিলাম যে ওটি খুব ইন্টারেস্টিং, যে নৌকার কথা দিয়ে শুরু করেছিল তো জুয়েল। তো ওই নৌকা যাত্রাটা খুব ইন্টারেস্টিং ছিল। সংক্ষেপে যদি এই জায়গাটা ইসাক এবং মোস্তফা, মোস্তফা পড়ে গেল, এগুলো সব মানে দারুণ সব কথা, এই কথাগুলো একটু এলে ভালো হয় আর কি আচ্ছা, সংক্ষেপে, আচ্ছা, কেননা অন্য অনেক কথা বলার। হ্যাঁ আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ বলো। মোস্তফা, আমি বলি, তুই একটু পরে বল, তোর পরে 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 যাওয়াটা তুই বল। আর আমি তার আগে নৌকার আর একটা গল্প বলি, যেহেতু প্রসঙ্গ এসেছে নৌকা, তো সেটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তার আগে আমি জুয়েলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সব বন্ধুকে সে একসাথে করেছে। এটি আমার অন্যরকম এক ভালো লাগা, ভালোবাসা, যে আমরা সবাই কান শোনার সন্তান। কান শোনা, এই যা কান শোনার সন্তান এখানে নতুন প্রজন্মের আছে। শামীম হাসান, সে কান শোনার এক কৃতি সন্তান। আছে আমাদের বন্ধু সহযোদ্ধা গোলাম মোস্তফা, সম্প্রতি সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ভোটের মাধ্যমে। এটি আমাদের গর্ব, অহংকার। আমার সাথে আছে, আমাদের সঙ্গে আছে মলয়,
একই সঙ্গে সে অধ্যাপক, নাট্য নির্মাতা, নাট্য পরিচালক, আছে আজগার, আমাদের বন্ধু আছে জহুরুল। এই যে একসঙ্গে করে দেওয়ার যে ভূমিকা, এটি জুয়েলের। এজন্য জুয়েলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ইসাক আমরা খান শুধু যখন একজন বীর মুক্তিযোদ্ধা নন, ইসাক খান নিজেরটা তো বললো না, আমাদের বলা দায়িত্ব পড়ে। সে একজন শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা তাই নয়, সে আমাদের দেশে একজন উল্লেখযোগ্য কথা সাহিত্যিক ধন্যবাদ মলয়। এবং এবং একই সাথে নাট্যকার টেলিভিশন নাটক লেখে, মঞ্চের নাটকও আমরা আমাদের গ্রামে, যদি প্রথম আমার আগেও নাটক, তার নাটক দিয়ে আমরা নাটক অভিনয় করেছি। ধন্যবাদ। জি, আমার সেই নাটকে এখানে আছে আলী আসগার, সে এবং হিরোর আলী আসগার সে অভিনয় করেছে, আলী আসগার, যদিও তার অভিনয় আগে থেকে আমরা নাটক করতাম। করতাম। এগুলো আমরা মুক্তিযুদ্ধের আগেই নাটক করেছি। সে জায়গা পরে আসছি নৌকার গল্প এইটা- বোধহয় হওয়ার জি। কথা একটু। হ্যাঁ, জি জি আমরা খবর নাটক পেলাম যে নাটকটা বোধহয় ঢেউয়ের দোলা। হ্যাঁ, ঢেউর দোলা। আমরা ওই সময় কিভাবে ভারতে যাওয়া যায় এই পথ খুঁজছিলাম। এই পথ খোঁজার ক্ষেত্রে মোস্তফা এবং আমাদের আর এক ছোট ভাই এখানে ছিল, মিন্টু, ওকে দেখছেন এখন। ভাই, এই না, এই দুজনের আমি লাইভে ঢুকছি, ওই যে তো ওরা দুজনেই মূলত ভূমিকা রেখেছিল পথ খোঁজার। তা আমরা খবর পেলাম যে সুবর্ণগাতি গ্রামে একজন এসেছে, তার নামও রফিক। সে ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে, সে পথ জানে। তা আমরা নৌকায় করে নদী পথে সেই সুবর্ণগাতি গেলাম। সুবর্ণসারা আবার আমাদের আঞ্চলিক ভাষায় বলে শোভন সারা। সেই শোভন সারা গ্রামে গেলাম, গিয়ে আমরা রফিককে ঠিকই পেলাম, কিন্তু রফিক আমাদের কাছে স্বীকার করলো না যে সে ইন্ডিয়া থেকে, ভারত থেকে ফিরে এসেছে। কেন স্বীকার করলো না? সেটা হতে পারে যে তখন তো নিরাপত্তার একটা অভাব, এইটা প্রচার হলে তার বাড়িতে পাক আর্মি আক্রমণ করতে পারে। তখন সারা বাংলাদেশ পাক আর্মির দখলে, এরকম একটা সময়, মে জুন এরকম সময়টা হবে। আমরা রফিক যখন কোনোভাবে এই বিষয়টা স্বীকার করলো না, তখন আমরা ওখান থেকে ফিরে খুবই ক্ষুধার্ত, তখন আমরা দুপুরবেলা কোথায় যাওয়া যায়, তা আমরা খুঁজে বের করলাম যে এই গ্রামে আমাদের একজন বড় ভাই বিয়ে করেছেন, আমরা তার শ্বশুর বাড়ি যাবো। তা আমরা নৌকা নিয়ে সেই বড় ভাই শ্বশুর বাড়ি ঘাটে নৌকা ভিড়ালাম। ভিড়ানোর পরে তাদেরকে তারা আসলেন, আমাদের পরিচয় জানতে চাইলেন। আমরা বললাম যে আমরা কানসোনা থেকে এসেছি। যেহেতু কানসোনা তাদের আত্মীয়, তারা মানে আমাদেরকে নৌকা থেকে নামতে বললেন এবং খাওয়া দাওয়া করতে বললেন, যে আসেন খাওয়া দাওয়া করেন। তো তাদের বলাটা মানে খুব যে বেশি জোরালো এবং আন্তরিক ছিল এরকম না, তবে তারা বলেছে। ওইটুক বলাতে আমাদের রাজি হয়ে যাওয়া উচিত ছিল, কারণ আমরা ছিলাম খুব ক্ষুধার্ত। আমাদের যে গুরু বলি আমরা তাকে রফিকুল আলম, আমি অবশ্য তাকে শুকুর মামু বলে ডাকি। তো উনি আবার খুবই ভদ্রলোক, অতিশয় ভদ্রলোক। উনি মানে বললেন যে না না, আমরা তো খেয়ে এসেছি। এখন এটা বলার পরে উনি হয়তো চাচ্ছিলেন যে আরেকটু সাধুক, আর একবার বললে তখন আমরা হয়তো নৌকা থেকে নামবো। তো উনি এটা বলার পরে ওনারা তেমন একটা আমাদেরকে খাওয়া নিয়ে সাদাসাদি করলেন না। আমরা কিছুক্ষণ থেকে নৌকাটা ওখান থেকে ছাড়লাম। সেই নৌকা খানিকটা বিলের মধ্যে আসার পরে যেখানে জহুরুল আছে, সে জহুরুল বৈঠা ওই নৌকার মধ্যে খুব ঝাঁকিতে রেখে, শব্দ করে রেখে, সে ওই রফিকুল আলমকে, শুকুর মামুকে বললো যে আপনাকে একলাই নৌকা নিয়ে যেতে হবে, আপনি ভদ্রলোকে দেখান, আমরা সবাই না খেয়ে মারা যাচ্ছি ক্ষুধার্ত, আর আপনি ভদ্রলোকে করে বললেন যে আমরা খেয়েছি। আপনি কেন এটা বললেন? আপনাকে একলাই নৌকা বাইতে হবে। সেই
মানে একই সঙ্গে এটা আনন্দের, একই সঙ্গে এটা খুবই কষ্টের স্মৃতি আমাদের। তো আমরা কি করব, উনি আমাদের এতটাই সম্মানীয় যে এইটুক জহুরুল বলতে পারে, কারণ জহুরুলের সাথে তার একটা অন্যরকম হৃদয়ের সম্পর্ক ছিল। তারা আচ্ছা, ছিল একটা ডিমান্ড আছে জি, একটা ডিমান্ড আছে ইসাক ভাই, একটা ডিমান্ড আছে, এটা মলয়দার কথা থেকে আসছে, আপনার কথা থেকে আসছে, এবং একজন লিখেছিল যে মোস্তফা ভাইয়ের কাছে ওনার পানিতে পড়ে যাওয়ার ঘটনাটা সবাই শুনতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমি সেই ঘটনাটা জি, সেটা সেটা শুনে সেটা আমরা অন্য আলোচনা চলবো। আচ্ছা আমি আর একটা লাইন যুক্ত করে শেষ করে দেবো আর কি। শেষে আমরা কি করা যাবে, যেহেতু তাকে আমরা খুবই সম্মান করি, রাগ করে জহুরুল বলতে পেরেছে, কিন্তু আমরা কিন্তু এই সব এমন করে তাকে বলতে পারিনি। আমরা আবার বৈঠা শুরু করলাম, এবং ওই আপনি নাম শুনতে পারেন, একটা গ্রাম আছে আমাদের এই অঞ্চলে, সেন ভাঙাবাড়ি বলে, যেখানে রজনীকান্ত সেনের বাড়ি এবং সুচিত্রা সেনের বাপ দাদার ভিটে। সেই গ্রামে যখন আমরা ঢুকলাম, সেই গ্রামে আমার এক বন্ধুকে পেলাম, ফজল নাম, কলেজে পড়ি আমরা একসঙ্গে। তাকে বললাম যে সে আমাকে দেখে বললো, দোস্ত তোমরা কই গেছিলাম? আমি যে আমরা তো এইরকম গেছিলাম, যে পারলে কিছু খাওয়া দাও আমাদের। তো সে আমাদের জন্য এই বাড়ি থেকে কিছু ভাত, ও বাড়ি থেকে কিছু তরকারি, ও বাড়ি থেকে কিছু মুড়ি এইভাবে নিয়ে এসে আমাদের খাওয়া হলো। আমরা খেয়ে আবার নৌকা নিয়ে চলে এলাম। আপাতত এইটুকুই। এবার আমরা মোস্তফার যমুনা নদীতে পড়ে যাওয়ার গল্প শুনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা অনেক দিন, মানে বহুদিন, এই আমি, মলয়, জহুরুল, ইসাহাক, আজগার, মাঝখানে শুকুর ভাই সাথে আছে, এরা আমরা একসঙ্গে হয়নি অনেক বহুদিন। আজকে আপনি সেই সুযোগটা করে দিয়েছেন। আসলে মুক্তিযুদ্ধের যাওয়ার ব্যাপারটা, কানসোনা গ্রামের আমরা যে 9 জন, এটা একটা অন্যরকম ব্যাপার। যাকে আমি নৌকা থেকে পড়ে যাওয়ার আগে আমাদের যাওয়ার যে প্রস্তুতির একটা ব্যাপার ছিল, ছোট্ট করে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রফিকুল আলম শুকুর ভাই, ওনারা আমাদের গ্রামের সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি, সবচেয়ে বড় লোক। যাওয়ার টাকাটা কিভাবে আমরা সংগ্রহ করবো আমরা খুব ব্যস্ত ছিলাম। যে আমি শুকুর ভাইকে সম্বোধন করবো রফিকুল ইসলাম খান নয়, শুকুর ভাই জহুরুলের সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার দাদা নানা যে ঘরে থাকে সেই ঘরে পাট আছে, পাট ওই ধরা 5 করে বাঁধা, ওই পাট তুই চুরি করে দিবি, আমি ওইটা বিক্রি করে নিয়ে যাব। জহুরুল আবার আমাদের মধ্যে একটু মোটামুটি চালাক, ওই সুযোগটা নিল, বলো ভাই পাট আমি চুরি করতে পারি, অর্ধেক ভাগ, চোরের কোনো ছোট বড় নাই, আমি যা বিক্রি করব অর্ধেক আপনার অর্ধেক আমার। অগত্যা শুকুর ভাই সেটা রাজি হলো, জহুরুলের পাট চুরি করা শুরু হয়ে গেল। সে ওই বাড়িতে ঢোকে গুনগুন, তখন আমার ফুপু, শুকুর ভাই মা আমার আমাদের ফুপু হয়, ওই ফুপু চুলার পারে রাখতো, জহুরুল টুকটুক করে তাদের দক্ষিণ দুয়ারে ঘরে ঢুকতো, ওই ঘরে আমাদের দাদা নানা শুয়ে থাকতো, বৃদ্ধ মানুষ, ও পাট নিয়ে এসে রাখতো। ওই পাট সে আমাদের গ্রামের শামসুর শামু দাদা নামে এক লোক ছিল, তার কাছে বিক্রি করে তারা কিন্তু সমান ভাগ করে টাকাটা নিয়ে, চোরের কোনো ছোট, জহুরুলের উক্তি ছিল চোরের কোনো ছোট বড় নেই, সমান ভাগ। এটা আমার কাছে খুব একটা, আমি বহু জায়গায় এই কথাটি বলেছি। এই নৌকা থেকে পড়ে যাওয়ার বিষয়টি, নৌকা যাচ্ছে 3 পালের নৌকা, নিচেরটা বড়, তারপরেরটা ছোট, তারপরেরটা ছোট নৌকা যাচ্ছে। আমাদের নৌকায়, আমরা যে নৌকায় যাচ্ছিলাম সেই নৌকাটিতে সিরাজগঞ্জের ওই সময়ের সে একটা বিখ্যাত বেশ বর্ণাঢ্য বড় লোকের পরিবার, সিরাজগঞ্জের মাস্টার কোম্পানির পরিবার যাচ্ছিল। আমাদের নৌকায় তাদের মনে হয় 5-6 জন যুবতী মেয়ে ছিল, 2 জন বৃদ্ধ ছিল, 1 জন পুরুষ ছিল, এরকমই। আমি নৌকার একেবারে গোলের পাশে, নৌকার গোলের উপরে বসে আছি, আমার পরনে লুঙ্গি, একটা গেঞ্জি, আর শুক্রবার একটা গুলটেক্সের চাদর ছিল, চাদরটা গায়ে অনেকটা আদা ছোঁয়া অবস্থায়, নায়করা যেভাবে শুয়ে থাকে সেইভাবে শুয়ে আমি ছয়ের ভিতরে মেয়েদেরকে দেখছিলাম। আমি এইভাবে চিন্তা করছিলাম যে এই মেয়েরা এত সুন্দরী, হিন্দুদের মেয়ে সাধারণত অনেক সুন্দর, তাছাড়া বড় লোকের মেয়ে তো, এরা কোথায় যাবে, এদের ভবিষ্যৎ কি, এদের
এই যে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাবে, কিভাবে, এই নানান ধরনের চিন্তা করতে করতে পিছন থেকে হালের মাঝি যিনি হাল ধরে আছেন উনি বলে উঠলেন, ওই যে মানকার চর দেখা যায়, মানকার চরে পাহাড় দেখা যায়। আমি ঘুরে মানকার চরে পাহাড় দেখতে যাই, ঝপপাত করে নদীর ভিতর পড়ে গেল। তখন তো বর্ষা, যমুনা তখন পুরা যৌবন, প্রচন্ড স্রোত, তারপরে এই এপার ওপার দেখার কোনো সুযোগ নাই। আমি যখন এখানে মাছ নদীতে নৌকা যাচ্ছিল, আমি যখন নৌকা থেকে পড়ে নিচের দিকে যাচ্ছিলাম, আমার একটা কেমন যেন তখন একটা হুঁশ ফিরলো। আমি ভাবলাম যে আমি বোধহয় যুদ্ধে যাচ্ছি না, আমি নদীতেই মারা গেলাম। দেখ, আমি যখন পানি ভেসে উঠলাম তখন আর কুল কিনারায় আমি শুনছিলাম যে ইছাকদের নৌকাটা আমার সামনে নৌকা। ওরা যে বলছে এই মানুষ পড়ে গেছে, পাল কেটে দাও, বাদাম কাটো, নৌকা ভিড়াও, আমি দেখছিলাম ওরা ভিড়াচ্ছিল। যমুনায় তখন প্রচন্ড পাক, এই পাকে পড়লেই মানুষ মারা যায়। আমাকে একটা বড় পাক এসে আমাকে ডুবাইয়া দিল, কিন্তু সৌভাগ্য কি পাকটা অনেকটা কিনারের দিকে গেছে। এক পাকের বাড়িতে আমাকে প্রায় অর্ধেক নদী পার করে দিল। আরো দুটি পাকে পড়ে যাওয়ার পরে আমি বেশ কাছাকাছি নদীর কিনারার কাছাকাছি গেলাম, তাতে দেখলাম যে না, এইটুকু হয়তো আমি সাঁতরায় যেতে পারবো। আমার গ্রামের যারা ছিল নৌকা কিনারায় ভিড়ে গেছে, তারা দৌড়ে আসছে আমার দিকে। আমিও অনেকটা সাঁতরিয়ে, আমার সাথে তাদের দূরত্ব প্রায় 1 মাইলের মতো হয়ে গেল। আমি সাঁতরিয়ে যখন কিনারে উঠে অনেকটা আধা মরার মতো যখন পড়ে গেলাম, তখন আমার গ্রামের আমার সহযোদ্ধারা আমাকে নিয়ে নৌকায় নিয়ে গেল। নৌকায় ওঠার পর একটি মজার হচ্ছে, আমি যখন কাপড় চোপড়, ভেজা কাপড় চোপড় ছাড়ছিলাম, এবং আমি যখন নৌকায় উঠি তখন ওই হিন্দু পরিবারগুলো ভগবানের কাছে শুক্রিয়া আদায় করলো। আমি কাপড় চোপড় ছাড়তে ছাড়তে নৌকার মাঝে আমাকে ওই তখন ভাত রান্না হচ্ছিল, কাঁচি, ওই আপনার পাট ধান কাটে ওই কাঁচি পোড়া দিয়া পানি খাওয়ালো। আমি ভয় করেছি। ওই নৌকাটা কাঁসার থালি ছিল, সেই থালিটা আমার পিঠে লাগাইলো। থালিটা মিনিট খানেক থাকার পরে ঝটপট করে পড়ে গেল। বললো না, আর ভয় টয় নাই, সমস্যা নেই, অসুবিধা নেই। পড়ে যাওয়ার পরে আমি যখন মানকার চরে নামি, বা তার আগে আমাকে ওই মাঝি বলেছিল যে বাবা, তুই এখানে মরার ঘর থেকে উঠে আছিস বাবা, যে যমুনা নদীতে এই সময় কত লোক পুরে মারা যায়, কার খোঁজ কে রাখে, আর তুই নৌকার থেকে নদীর থেকে পড়ে উঠে আসছিস। আমি যখন মানকার চরে নামবো, পা মাটিতে ছোবো, এমন সময় আমাকে মাঝি একই কথা বলেছিল যে বাবা, অন্তত আর যাই হোক তুই যুদ্ধে মরবি না, কারণ তুই এখানে মরার ঘর থেকে ফিরে আসছিস। এই নৌকা থেকে পড়ে যাওয়ার এটা এখন আমার মধ্যে বেশ শিহরণ জায়গায়, যে আসলে আমি কেমনে ওই বিশাল যমুনা থেকে উঠে আসলাম। এটা আমার কাছে অনেকটা এখন তো অবাকই লাগে। আমি অবাক, শুধু ওইটা না, যুদ্ধের যে পুরো সময়টুকু আমার কাছে অবাক হয়ে, কেমন করে আমি 3 দিন না 2 দিন না খেয়ে থাকতাম। আমরা ওই যে জহুরুল মানকার চর থেকে, রৌমারী থেকে সে গ্রামে আসলো টাকার জন্য, নানান ইতিহাস, অনেক কথা, অনেক ইতিহাস। ওই আমি আরেকটি কথা বলতে চাই, হয়তো আবার সময় হবে না। যে নৃত্য যে নাচলেন ওনা, বা আমাদের শামীম যে আছে, আসলে নানান কারণে আমরা যেভাবেই বলি না কেন, নানান কারণে মুক্তিযুদ্ধের চেতনাটা চেতনা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। বিশেষ করে 75-এর 15ই আগস্টের পর যে 21 বছর মুক্তিযুদ্ধের সেই চেতনা, কালকে ইছাক একটি কথা বলেছে, আমি দেখেছি যে 21 বছর আমরা জয় বাংলা বলতে পারি, আমরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারি, যে ভাষণ আজকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, সেই ভাষণ আমরা বাজাতে পারিনি, পুলিশ মাইক কেড়ে নিয়ে গেছে সেট নিয়ে। 21 বছর পরে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ক্ষমতা আসার পরে আপনাদের মতো মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতনাটাকে সাধারণ মানুষের কাছে ছড়ানোর চেষ্টা করছেন, তখন আমিও মলয় ভৌমিকের মতো আশাবাদী হই। আমিও বিশ্বাস করি যে আমরা আমাদের অবর্তমানে আমরা যখন চলে যাব, মুক্তিযুদ্ধের চেতনাকে এই প্রজন্মের কাছে আমরা রেখে যেতে চাই।
আমরা মারা গেলে কে এই পতাকা বহন করবে? কে, কোন মানুষটি আপনার মতো মানুষ এই আমাদেরকে একত্রিত করে এই কথাগুলো শুনবে? আজ থেকে 25 বছর পরে হয়তো আর কোনো মুক্তিযোদ্ধাকে আপনি খুঁজে পাবেন না। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি একটা জিনিস বলবো, আমার গ্রাম কাঞ্চনা, কাঞ্চনা গ্রামে 9 জন মুক্তিযোদ্ধা, কাঞ্চনা গ্রামের আপনার মলয় ভৌমিক, ইসাক খান, শামীম, আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলো কাঞ্চনায় জন্ম নিয়েছি আমরা। কাঞ্চনায় মানুষ অসাম্প্রদায়িক মানুষ। মলয় ভৌমিকদের মতো একটি পরিবার হিন্দু পরিবার। আমরা ওদের আজকাল তো ওদের ঠাকুর যাকে বলি আমরা, লক্ষ্মী দুর্গা তো মাথায় করে বয়া বয়া ঠাকুর করে পৌঁছেছি। কাঞ্চনা, আমি আপনাকে বলি, কাঞ্চনা একটি অসাম্প্রদায়িক গ্রাম। এখানকার আমি মানুষ এই জায়গাতে একটা প্রশ্ন আছে মুস্তফা ভাই আমার, এখানে আমার একটা জানার প্রশ্ন জুয়েল, করছি না আমার। জি, জুয়েল, এটা জানার আমার বিষয়। মনে হয় যে প্রশ্নটা আমিও দেখেছি, একটু একটা ভালো হয় আর কি, যে এখানে সরকার আলী আসগর এখনো কোনো কথা বলেননি। যদি জি, তার আমি কাছ ওখানে থেকে যাচ্ছি কিছু দাদা, দাদা শোনার পরে জি আবার ওখানে যাচ্ছি। মোস্তফার প্রশ্নে, হ্যাঁ হ্যাঁ, আমি না, আমি সেই প্রশ্ন জায়গাটা, আলী আসগর, আমি আলী আলী আসগরের আসগরের জায়গাটা কাছে একটু যাচ্ছি। সূত্রপাত আমি করতে চাই। আমি জি জি, প্লিজ ওর প্লিজ। সূত্রটাকে আমি ধরিয়ে দিলে ওতে ভালো হবে, কেননা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানে মঞ্চ থেকে রণাঙ্গন। অর্থাৎ আমরা জি, মঞ্চে কাজ করেছি, মঞ্চটাও কিন্তু একটা রণাঙ্গন, কথা সেটা কেটে যায়, নিশ্চয়ই আপনারা কথা জানেন। কেটে যায়, শোনা যাচ্ছে না? কথা কেটে শুনছি তো। যায়। আজগার, আজগার আমি শুনতে পাচ্ছি, পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি clear। আচ্ছা, কার কথা শুনতে অসুবিধা হচ্ছে? সম্ভবত তার ওখানে ইন্টারনেটের সমস্যা হয়েছে। আমার ওয়াইফাই অনেক স্ট্রং হবার কথা নয় সমস্যা। ইসা, কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জহুরুল, জহুরুল শোনা যায়? জরুরিটা তো হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিউট করে রাখছো নাকি? আচ্ছা, হ্যাঁ, শামীম শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার শুনতে জুয়েল, পাচ্ছি। আমাদের হ্যাঁ মূল বিষয়টা যেহেতু মঞ্চ থেকে রণাঙ্গন, আমি আজগারের কাছে বিষয়ে আসছি। আহ, আমাদের গ্রামে মুক্তিযুদ্ধের আগেই আমরা নাটকের সাথে সম্পৃক্ত হই। আমি একটি নাটকের কথা বলি, এবং সেটাও ইন্টারেস্টিং। নাটকটির নাম হচ্ছে মাস্টার সাহেব। এটি আহ, মানে নির্দেশনা দিয়েছিলেন আমাদের যে আহ, ইসাক খান বললেন, শুকুর মামু বা শুকুর ভাই বলি আমি, ওনার বড় ভাই আহ, মানে শামসুদ্দোহা, উনি না, নির্দেশনা দিয়েছিলেন। আব্দুর রাজ্জাক হ্যাঁ, না, বড়টা। রাজ্জাক ভাই যে একটা পার্কের কোণে দিয়েছিলেন, পার্কের ও কোণে। ইয়েস ইয়েস মাস্টার ইয়েস। সাহেবের, মাস্টার সাহেবের নির্দেশনা ছিল দোহা ভাইয়ের। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। সেই নাটকে আমার জীবনের প্রথম অভিনয়। আমি মানে কোনো ডায়লগ ছিল না, একটা স্কুলের ছাত্র, মাস্টার আমার কান মলে দেবে, কি ইন্টারেস্টিং আর কি, যথারীতি। এবং চরিত্রের নাম ছিল ফকরা। এই ফকরা, কান তো লম্বা হতিছে, বুদ্ধি তো লম্বা হতিছে না, মানে পড়া না পারলে এইটুকুই আমার পার্ট। তবে আরো ইন্টারেস্টিং যে আমাদের 9 জন মুক্তিযোদ্ধার 2 জন ওই নাটকে মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন। তার মধ্যে সরকার আলী আসগার একজন, আর একজন প্রয়াত আসাদুজ্জামান খোকন। তো ওই নাটকে এটি কিন্তু পাকিস্তান আমলের নাটকের কথা বলছি, যে আমরা অভিনয় করেছিলাম। তো আজগরের সেই জায়গাটা বললাম যে এটাও একটা লড়াই, যে সময় মেয়ে পাওয়া যেত না, চ্যালেঞ্জ আর কি, যে মেয়ের ভূমিকায় আমি অভিনয় করব। আমরা যারা এখন থিয়েটার করি আমরা জানি এই চ্যালেঞ্জটা কত, এবং আমরা সব থেকে সম্মান জানাই তাদের, খুঁজে খুঁজে বের করি যে সমস্ত বৃদ্ধ মানুষ যারা একসময় মেয়ে চরিত্রে পাঠ করতেন। আমরা মনে করি তারা ছিলেন আমাদের মানে মঞ্চের একজন লড়াকু সৈনিক। তো সেই জায়গাটা কিন্তু আজগরের একটা বিরাট জায়গা। এখন যুদ্ধ পর্বের জায়গাটায় আসি। আজগরকে একটু আমি উস্কে দিতে চাই যে আজগর এবং ইসাক একটা দলে আসার পর গ্রামে একদিনের জন্য এসেছিলেন। এসে আজগর থাকতো, শুয়ে থাকতো আমাদের বাড়িতে, আমার সাথেই শুলো। এবং কথা আমি বললাম জহুরুলের সাথে ব্যাগ ট্যাগ দিয়ে দিলাম, জহুরুল তো ফেলে কোথাও চলে গেল, খালি তোরা রেখে দিতে যাচ্ছিস। আজগর আমরা বললো মনে না, হয় এবার কথা, তোকে নিয়েই। আমরা মনে হয় কথা স্পষ্ট শোনা যাচ্ছে না বলয় ভূমি। হ্যাঁ, তো এটি কথাটা কথাটা মোস্তফা, কেটে কেটে যাচ্ছে, তোমার ভেঙে যাচ্ছে। নেটওয়ার্ক, হ্যাঁ তোমার সম্ভবত নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও নেটওয়ার্কে আচ্ছা, প্রবলেম হচ্ছে মোস্তফা। প্রবলেম। শোনা যাচ্ছে। আমিও শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি বলি যে আজকাল রাতে আমার কাছে শুলো, ভোরবেলা পরের দিন চলে যাবে, এবং সে কথা দিলে আমাকে নিয়ে যাবে।
যথারীতি সে না নিয়ে চলে গেল। তখন আমার এক মানে বন্ধু, নাম বুদ্ধু, সে আমাকে বলল ওরা না চলে গেল। আমি আমার আঞ্চলিক ভাষায় বলতেছি, এ কত দূর গেল রে? তা মাইল 2 তো চলে গেছে। আমি কিছু না হয়ে বুদ্ধুকে বললাম কোন দিকে গেছে রাস্তা দেখা। দৌড় আমরা দুইজন, পেছন থেকে আসগারকে ইসাককে ডাক। ওরা তারপর দাঁড়ালো। আসগারের উপর আমি প্রচন্ড খেপাখেপি করলাম। এই ভাবে যাই হোক, ওরা আর তখন আমাকে ফেরাতে পারলো না, আমাকে নিয়ে গেল। কেননা ওরা নিতে চায়নি আমাকে এই কারণে যে আমরা মাইনরিটির থেকে কেউ যুদ্ধে গেলে এমনি মাইনরিটিদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছিল পাকিস্তান আমলে, আমাদের পরিবারটা আক্রান্ত হতে পারে। এইটাই ছিল ওদের মানে মূল ইটা, যে আমাদের পরিবারটা যেন রক্ষা পায়। কিন্তু আমি যখন চলেই গেছি তখন আর ওরা বাধা দিতে পারলো না, আমাকে নিয়ে নিল। আমি মুক্তি রণাঙ্গনে প্রথমে যখন কাজ করি, আমরা পরবর্তীতে 5 জন একত্রিত হয়েছিলাম। এখানে গোলাম মোস্তফা আছে, প্রয়াত আব্দুর রাজ্জাক এবং আসাদুজ্জামান খোকন, এবং যুক্ত হয়ে আবার পরে কিভাবে কেটে গেলেন সাইফুল ইসলাম মিন্টু। তারা ছিলেন আর্মিদের সাথে, ইন্ডিয়ান আর্মিদের সাথে। কিন্তু আমরা 5 জন গেরিলা দলে, প্রথমে 2 দলে ছিলাম, পরে একত্রিত হয়ে গিয়েছিলাম। তো আমাদের এই দলে কাজ করার সময় সরকার আলী আসগরের একটা বিরাট গুণ ছিল। আমাদের সাইফুল ইসলাম মিন্টু সব থেকে বয়সে ছোট, তারপরে একটু বড় আমি। অর্থাৎ যে 5 জন এক দলে ছিলাম তার মধ্যে সবার ছোট আমি। আমার অনেক সময় সেন্ট্রি ডিউটি করতে হতো, যেখানেই থাকলাম, যে বাড়িতে আশ্রয় নিতাম চারদিকে সেন্ট্রি ডিউটি করতে হতো। আমি ঘুমিয়ে পড়তে পারি এই ভয়ে আসগার আমার ডিউটি করে দিয়েছে। আমি অনেক সময় দেখা গেছে যে আমাদের মাইলের পর মাইল হাঁটতে হয়েছে, কোনো বিলের মধ্যে মানে কোমর পানি, কাদা পানি যেতে হচ্ছে। সেই জায়গা এমনও হয়েছে আসগার আমাকে কাঁধে নিয়েছে। একইভাবে ইসাককেও আসগার নানাভাবে সহযোগিতা করেছে। যুদ্ধের মাঠে আসগারের ভূমিকাটা কেবলমাত্র রাইফেলধারী ব্যাপার ছিল না, তার একটা অভিভাবকত্ব ছিল, যেটাকে আমি আবার ঠাট্টা করে বলতাম আমাদের বাড়িতে থাকতো মাতৃবৎ, মানে সে মায়ের মতো আগলে রাখতো সবাইকে। তো এইটুকু আমি বলে আসগারকে সেই জায়গাতে দিচ্ছি যে আসগার তুমি শুরু করো, এবং তুমি কেন আমাকে ফেলে চলে গেলা এইটাই যেন ব্যক্তিক না হয়, এই জায়গাটার থেকে তুমি তোমার জায়গায় চলে আসো, এই তোমার যা বলতে ইচ্ছে হয়। না, এটা তো ব্যক্তি হওয়ার কোনো কারণ নাই। যেটা লেগেছে আর কি, যে আমরা যেদিন গ্রামে গেলাম, ফিরে এলাম, ফিরে এসে গ্রামে বসলাম, বসে কথাবার্তা হলো, খাওয়া দাওয়া করলাম, মুরব্বীদের সাথে কথা, তোমার বাবা ছিল, ফজল পরমাণিক চাচা ছিলেন, ওনাদের সাথে কথা হলো। ওনারা তো বললেন যে তোমরা থাকতে পারবে না, গ্রামে থাকতে পারবে না, তোমরা শেষ রাত্রে আগেই গ্রাম ত্যাগ করবা। তখন আমরা তো যাব, সিদ্ধান্ত নিলাম যে চলে যাব। ইসাকের সাথে কথা হলো এইভাবেই। আমরা ভোরে উঠে তো রওনা হয়ে গেছি। তখন আর তোমাকে নিয়ে যাব এটা তখন আর ভাবি নাই। ওই একটি কথা তুমি যেটা বললা যে তোমাদের নিরাপত্তার বিষয়টি আসবে গ্রামে বা আশপাশে এলাকায়, যে তুমি তখন বয়সও ছোট, আবার আমাদের তো ছোটর মধ্যেও একজন তোমার চেয়েও ছোট, যে সে অলরেডি চলে গেছে। এই সমস্ত কারণেই রেখে যাওয়াটা ওইটাই মূল কারণ ছিল, যে তোমাদের নিরাপত্তার, যে তোমরা অন্তত 2 ভাই থাকলে আগলে রাখতে পারবা পরিবারটাকে, এটাই ছিল বড় আর কি ইস্যু। এরপরে তুমি যে সকলকে সহযোগিতা করেছো যুদ্ধের সময়। সহযোগিতা এটা তো সব সময়, এখনো এই ইয়াটা আছে সহযোগিতা করার। আমরা যখন ধরো ট্রেনিং শেষ করে আমরা যখন ওই ইয়েতে আসলাম, মোহনগঞ্জ ক্যাম্পে ফিরলাম ট্রেনিং শেষে, ক্যাম্পে থেকে প্রথম যুদ্ধে গেলাম আমরা। সেখান থেকে ফিরে আসার পরে আবার আমাদেরকে পাঠানো হলো হাতিবান্ধা পাঠানো হলো। আমরা ওই ফ্রন্ট ফাইট করবো না এরকম প্রতিবাদ শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পর আমাদেরকে পাঠালো যে তাহলে তোমরা এক জায়গায় যাও, তোমরা যদি সফলতা পরিচয় দাও তাহলে তোমাদের এলাকায় পাঠানো হবে। এরপরে আমাদেরকে পাঠানো হলো হাতিবান্ধা পাঠানোর পরে তো আমরা কাউন্টার অ্যাটাকে পড়ে গেলাম। 2-3 দিন ভালোই ছিলাম, এরপরে আমাদের যে ইন্টেলিজেন্স ছিল তারা ফেল করলো, আমরা কাউন্টার অ্যাটাকে পড়ে গেলাম 3 দিক থেকে। বাধ্য হয়ে উইথড্র করতে হলো আমাদেরকে সেখান থেকে। উইথড্র করে আমাদেরকে কিন্তু মানে অনেক
কষ্ট করে কত দূর থেকে আমরা আবার মোহনগঞ্জ ক্যাম্পে ফিরে আসলাম। আমি আমার সাথে ছিল, আমাকে ওই সময় ইস্যু করে দেওয়া ছিল এলএমজি। তারপরে এই এলএমজি নিয়েছি, অ্যামিনিশন নিয়েছি, আর একটা রাইফেল নাকি আর একটা কাঁধে নিয়ে সেটাও নিয়ে নিয়েছি। হ্যাঁ, ইসাক ছিল, ইসাকের এসএলআর নিয়ে ইসাক ছিল। আমরা প্রচুর আর্মস নিয়ে অল্প কয়জন ফিরে আসলাম ইয়েতে মোহনগঞ্জ ক্যাম্পে। তখনও আমাদের পাসওয়ার্ড জানি না, ক্যাম্প কিভাবে ঢুকবো, রাত্রি তখন 10টা 11টা হয়ে গেছে। অনেক সময় অপেক্ষা করে, বৃষ্টি হচ্ছে, অনেক সময় অপেক্ষার পরে ওদেরকে বোঝাতে পারলাম যে আমরা এখান থেকে গিয়েছি, আমরা পাসওয়ার্ড জানি না, আমাদেরকে ঢুকতে দিতে হবে। পরে আমাদেরকে ঢুকালো। এরপরে আমাদের নাম দেওয়া হলো ফেটিক কোম্পানি। ফেটিক কোম্পানির নাম দেওয়া হলো। আমাদের ডিউটি হলে সবার খাবার তৈরি করতে হবে, খাবার দিতে হবে, রান্না বান্না করতে হবে, পানি আনতে হবে, এই হলো ডিউটি। ডিউটি করতে হবে, কোনো কিছু মাপ নাই, কারোর জন্য কোনো কিছু মাপ নাই। যার যখন সময় হবে তাকে ওই কাজ করতে হবে। এখন এমনও অবস্থা গেছে যে প্রচন্ড রকম জ্বর, তার নড়ার শক্তি নেই, উঠে দাঁড়ানোর শক্তি নেই, সে কি করে ডিউটি করবে? যেমন ইসাক ছিল এই অবস্থায়। আমি আমার ডিউটি শেষ করে এসে তার ডিউটি করেছি। এটা বেশ কদিন, একদিন দুদিন না। তো এরকম করতে হয়েছে আর কি। আবার রাত্রে শোয়া নিয়ে আমার সাথে লেগে যেত, আমার কাছে কে শুবে, সবাই শুতে চাইতো, কারণ আমার সারা রাত হাত চলে, পাখা আমার হাতে থাকলে সারা রাত এটা চলবে। আমি হয়তো কখনো ঘুমিয়ে গেলাম, আবার অটো চলতে থাকবে হাত। এটা ছিল আমার অভ্যাস। রাতে গরমের মধ্যে শোয়ার সময় অনেকেই আমার কাছে শোয়ার জন্য পিড়াপিড়ি করতো, কিন্তু নিজেদের লোকজন তো থাকেই। এইগুলো হয়েছে আর কি, খুঁটিনাটি বিষয়গুলো। ধন্যবাদ। আমরা মিন্টু ভাইকে অনেক কষ্টে, উনি অনেক লড়াই করতে করতে এসে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, অনেকক্ষণ চিন্তা করতে করতে। আমি ওনার কাছে যাব, তার আগে আমার একটা বিষয় জানার আছে। এটা আমি আসলে কাউকে মেনশন করে কোনো প্রশ্ন করছি না, আমাকে অন্যভাবে নেবেন না। আমার মনে হচ্ছে যে যেভাবে ভালোভাবে উত্তরটা দিলে, সেটা হচ্ছে একটা গায়ে 9 জন মুক্তিযোদ্ধা, তো ওনারা কিন্তু তারও আগের থেকে নাট্যকর্মী। এই যে বীরগর্ভ গ্রাম আপনাদের কাঞ্চনা, এই যে 9 জন মুক্তিযোদ্ধা, 9 জনই নাট্যকর্মী। সেই আপনার যখন পরাধীন বাংলাদেশে, এটা আসলে প্রমাণ করে যে একটা গ্রাম কতটুকু রাজনৈতিক ও সাংস্কৃতিক বোধ সম্পন্ন এবং তার চর্চার জায়গাটা কোন জায়গা। এইখানে দাঁড়িয়ে আমি আসলে তখন আপনারা কোন ধরনের নাটক করতেন, কোন ঘরনায় নাটক করতেন আপনারা, এবং পরবর্তী যুদ্ধ থেকে ফিরে এসে আপনার সবাই নাটকে যোগ দিলেন কিনা, এবং এরপরে কেন আপনার অনেকেই সরে গেলেন, এই হচ্ছে আমার প্রশ্ন। তার আগে আমি মিন্টু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি একদম প্রাথমিক কোনো শুরু করতে চান আপনার যুদ্ধ দিনের স্মৃতি নিয়ে? লাগছে সবাই একত্রিত হতে পেরে। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা লাগছে, একটু বেশি কথা বলতে পারবো না। আমি এতক্ষণ সব শুনছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। আমার ল্যাপটপটা হঠাৎ করে নেটওয়ার্ক সমস্যায় হয়ে যায়। তো আমি আসলে সবার চাইতে খুব ছোট ছিলাম, এবং মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়স অনেকেই মনে করেন যে হয়নি। কিন্তু আমার একটা জিনিস আমাকে সবসময় উদ্বুদ্ধ করতো, যে কবি কাজী নজরুল ইসলাম যদি 9-এ পড়ে সে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, আমি সাইফুল ইসলাম বা আমি মিন্টু কেন পারবো না? এই জিনিসটা আমাকে কিন্তু ভিতরে খুবই, এটা কি শুনছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আসলে উদ্বুদ্ধ করছে, এবং আমাকে, যেহেতু সবাই আমার বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং অনেকে মুরব্বী মতোই ছিলেন আর কি, মুরব্বী ছিলেন, অতএব তাদের কথার আমি যে যত কথাই বলুক সব তো না সূচক ছিল, আমি ওইগুলো মাথার মধ্যে ঢুকাইনি। আমার উদ্দেশ্য হলো যে আমি যাবই, ওই মানে এমন একটা অবস্থা যে মনে হয় যে নৌকার গুলি দিলে হইলে আমি চলে যাই, এই ধরনের একটা অবস্থা ছিল আর কি। যাই হোক, কিন্তু সবচেয়ে বিষয় হলো যে মনের থাকাতে আমি গিয়েছি। আমার কাছে কিন্তু তেমন টাকা পয়সাও ছিল না। আমি মনে করতাম যে ওনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, ওনারা, কিন্তু পরবর্তীতে আমি জানতে পেরেছি যে ওনাদের কাছেও তেমন কোনো পয়সা ছিল না। মানে
একটা দেশ থেকে আর একটা দেশে যাওয়া, যুদ্ধে যাওয়া, যার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন, ওই টাইপের কোনো টাকা পয়সা তাদের কাছে ছিল না, সবাই রিক্সে গেছে। যাই হোক, এটা অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু ওই দালালের কথাটা যেটা আসছে, শমশের দালালকে ওনারা যখন, আমার ঠিক মনে নাই 50 টাকা না 30 টাকা করে পার হেড ওনারা যখন মিটালেন, আমার কাছে ওই টাকাটা ছিল না। আমি তখন সর্বশেষ শমশের দালালকে বললাম যে চাচা, আপনি আমার ছেলের বয়সী, যদি আপনি দয়া করেন তাহলে আমি দেশের জন্য মুক্তিযুদ্ধে যেতে পারি, আমার কাছে 10টা টাকা আছে, আমি এই 10 টাকা দিয়েই আপনাকে দিতে চাই, এবং আপনি এই 10 টাকা নিয়ে আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। ভদ্রলোক দেখলাম যে সাথে সাথে রাজি হয়ে গেল, উনি আমার সাথে আর কোনো বার্গেনিং করেন নাই। এরপরে ওনারা যা বলছে আমার সাথে সবটুকু মিল আছে, হ্যাঁ, আমি সেটা বলতে চাই না। কিন্তু রৌমারিতে যাওয়ার পরে, ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে, এই মাঝখানের এইটুকু আমি বলবো না, ওনারা বলেছেন। হ্যাঁ, রৌমারিতে যাওয়ার পরে যখন আর্টিলারি অ্যাটাক হলো, আমরা ওইখান থেকে সবাই পালিয়ে, বলতে গেলে ওখান থেকে পালিয়ে আমরা নয়াবন্দর নামে একটা জায়গায়, নতুন বন্দর নামে একটা জায়গায় আসলাম। সেখানে আসার পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা টিম, রিক্রুটমেন্ট টিম ওখানে আসলো। আসার পরে সেখানে সবাই দেখলাম লাইন ধরে যাচ্ছে, মানে ওখানে রিক্রুটমেন্ট হওয়ার জন্য লাইন ধরতেছে, আমিও লাইন ধরলাম। খুব আশ্চর্যজনক ভাবে হলেও যে আমার সামনে পিছনে মোটা তাজা তাগড়া ধরনের ছেলেমেয়েরাও, মানে ইয়ারাও, বয়সের লোকেরাও, উপযুক্ত বয়সের লোকেরা গেছে, কিন্তু তাদের কাউকে না সিলেক্ট করে আমাকে সিলেক্ট করলো। জনৈক হয়তো লেফটেন্যান্ট হবে আর কি, সিলেক্ট করলেন, এবং পরবর্তীতে মেডিকেল হলো। মেডিকেল হওয়ার পরে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের প্রথম ট্রেনিং ক্যাম্প হলো রৌমারিতে, স্কুল ক্যাম্পে, এবং পরে জানতে পারলাম যে এটা জেড ফোর্সে আমাদেরকে ইনক্লুড করা হলো। যাই হোক, সেখান থেকে ওই 7 দিন ট্রেনিং এর পরেই আমাদেরকে চিলমারি ব্রহ্মপুত্রের একটা নদীর পাড়ে একটা চরে আমাদেরকে সেখানে বিয়ে করা হলো, যুদ্ধে পাঠানো হলো। আমরা ওখানে 15 দিন 3 বার অ্যাটাকের সম্মুখীন হয়েছি। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি, না হলে ওখানে মরে যাওয়ার কথা ছিল। খুব সেলিং হয়েছে, হ্যাভি সেলিং। এই সেলিংটা রৌমারি থেকেও বোঝা গেছে, কারণ মানে পার্শ্ববর্তী কোদালকাঠি তাদের আর্টিলারি ছিল, ক্যাম্প ছিল, সেখান থেকে করছে, এবং চিলমারি থেকে। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতেছি, ওইখান থেকে আমাদেরকে আবার উদ্যোগ করে নিয়ে আসা হলো। মানকেশ্বর থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো তেলঢালা আর্মি হেডকোয়ার্টার। বাংলাদেশের যে ছিল 3টা ফোর্স ছিল, জেড ফোর্স, কে ফোর্স, আর হলো এস ফোর্স। এস ফোর্স ছিল শফিউল্লাহ সাহেবের নাম অনুসারে, কে ফোর্স ছিল খালেদ সাহেবের নাম অনুসারে, আর জেড ফোর্স ছিল জিয়াউর রহমান সাহেবের নাম অনুসারে। আমরা জেড ফোর্সে মূলত ছিলাম সেখানে, এবং আমাদের মূল ওখানে নিয়ে আমাদেরকে 3rd ব্যাটালিয়ন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3rd ব্যাটালিয়নের ই কোম্পানি, একে বলা হতো ইকো কোম্পানি, অথবা এটা শুধু স্টুডেন্টদেরকে নিয়ে সাজানো হয়েছে বলে অনেকে স্টুডেন্ট কোম্পানিও বলতো। যে সেখানে প্রায় 1 মাস ট্রেনিং এর পরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো গুয়াহাটিতে। গুয়াহাটি থেকে শিলং, শিলং থেকে আমাদেরকে চেরাপুঞ্জিতে নিয়ে যাওয়া হলো। চেরাপুঞ্জি থেকে আমাদেরকে 5 নাম্বার সেক্টরে, এখন যেটা সুনামগঞ্জের মধ্যে পড়ছে, সেখানে বাসতলা হেডকোয়ার্টার মানে করা হলো। এটা অনেক, কিন্তু এখানে আমি জাস্ট একটা বর্ণনা দিয়ে যাচ্ছি আর কি। আমরা ওখান থেকে চেরাপুঞ্জি থেকে আমরা একদিন সূর্য ওঠার আগে নদী পার হয়ে আমরা সবাই ওইদিকে বাংলাদেশে প্রবেশ করলাম, এবং সে একটা ভীষণ একটা মানে কি অনুভূতি সেটা আমরা বলতে পারবো না। যে অন্তত এই 1 মাস এর মতো ইন্ডিয়াতে ছিলাম, তাতে আমরা হাঁপায়ে উঠছি। যে ট্রেনিং এর বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বাংলাদেশ যে কি আমাদের জন্য, সেটা যারা ওখানে না গেছে তারা কেউ মানে বুঝতে পারবে না। যাই হোক, আমরা শেষ পর্যন্ত আসলাম।
আসার পরেই আমরা আমাদেরকে ইন্ডিয়ানের এক ব্রিগেডিয়ার সাহেব, ইন্ডিয়ান ফোর্সের আর কি মানে মিত্র বাহিনী, ওনাদের সাথে আলাপ ক্রমে ব্রিগেডিয়ার মীর শওকত উনি অর্ডার করলেন যে আজকেই আপনাদেরকে ইয়াতে মানে ছাতক অ্যাটাক করতে হবে। তো এখন আমাদের যারা কমান্ডার ছিলেন, বিশেষ করে আমি বলবো তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষ করে কর্নেল সাফায়েত জামিল, সে সত্যি একজন দেশ দরদী এবং বীর ছিলেন। উনি বললেন যে আমরা এই যে শত শত মাইল পাড়ি দিয়ে আমরা চলে আসছি, আসার পরে আমাদেরকে কোনো কিছু বুঝে উঠতে না পারার আমরা তো রেখেই করিনি। আমরা তো আমাদের সামনে কি আছে, পাক বাহিনী আছে না কি আছে, না রাজাকার আছে না কি আছে, আমরা তো এটা ইয়া করিনি, আমরা জানি না। আমাদেরকে এখন ছাতক, এখন ট্যাংরাটিলা, এখন দুয়ারা বাজার এইরকম জায়গার মধ্যে অ্যাটাক করতে মানে বলা হচ্ছে কেন? তারপরে অনেক পিড়িতে আমাদের একটা কোম্পানি মহসিন, তখন ছিল ক্যাপ্টেন মহসিন, ওনার আন্ডারে এক কোম্পানি, সম্ভবত এটা আলফা কোম্পানি, এবং আমরা পাশাপাশি, কারণ আর্মিরা যুদ্ধ বিচ্ছিন্নভাবে করে না, আর্মিরা ডিফেন্স দিয়ে করে, সম্মুখ যুদ্ধ, ইনফেন্ট্রি সোলজার, হয় মারো নাইলে মরো, এইটা হলো মানে মূলনীতি আর কি। হ্যাঁ, এবং একটা যুদ্ধে যাই হোক ওখানে যাওয়ার পরে আমরা অতর্কিত হামলায়, কারণ আমরা জানি না আসলে অ্যাকচুয়ালি আমরা ওইটা আমাদের আর্মিদেরকে হয়তো অনেকটা ভুল কর্মী আছে, এটা আপনারা কর্নেল সাফাত জামিলের একটা বই আছে, ওইটা পড়লে বুঝতে পারবেন যে সেটা একটা আত্মঘাতী গোলের মতো। সেখানে প্রায় আমাদের হয়তো 25-30 জন আমাদের সৈন্য সেখানে মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে আর কি। যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন ইউনিটে আমরা যুদ্ধ করেছি, সম্মুখ যুদ্ধ করেছি, আমাদের এখানে পিছপায় কোনো ছিল না। একটা যুদ্ধের কথা বলি, সেটা আমি আমার কোম্পানি থেকে আলাদা হয়ে গেছিলাম, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। বিচ্ছিন্ন হয়েছে আমারও একটু আছে যে আমি আউটপাস নিয়ে একটু বাংলা বাজারে গেছিলাম, ওখান থেকে আসার পথে ক্যাপ্টেন আকবর হোসেন, আপনারা হয়তো চেনেন, প্রাক্তন মন্ত্রী ছিলেন আর কি, উনি তখন ক্যাপ্টেন ছিলেন। উনি বললেন যে এই তুমি আসো, তুমি অমুক অমুক প্লাটুনের না, বলে দিস ওই অমুক কোম্পানি, ইকো কোম্পানি, বলেছি বলে আমার সাথে আসো। তো উনি ছিলেন তখন অন্য কোম্পানির মানে কোম্পানি ক্যাপ্টেন। উনি আমাকে নিয়ে সে একটা পাহাড় মানে পাহাড় টিলা বেষ্টিত একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন যে তুমি এখানে ওয়েট করো, আমি পরে আসবো। তা আমি ওখানে ওয়েট করলাম, রাত অনেক হয়ে গেছে আর উনি আসে না। আমি ওনার অর্ডার ছাড়া আর ফিরতে পারতেছি না। দেখলাম যে সেখানে আসলে আর্টিলারিতে নিয়ে গেছে আমাকে। হ্যাঁ, আর্টিলারি একটা ইউনিট ছিল, সেখানে নিয়ে গেছে। সেখানে একটা বাড়ির ভিতরে সমস্ত বিশাল বিশাল সব 3 মোটর 4 মোটর কামান টামান এগুলো সব রাখছে। পরে রাত্রি 1টার দিকে আমার জ্বর এসে গেছে। উনি এসে আমাকে উঠালেন, বললেন যে ওঠো, আমার সাথে যেতে হবে। আমি বললাম যে স্যার আমার তো জ্বর আসছে। বলে না, তুমি ভয় পেয়েছো। আমি বললাম নো স্যার, আমি ভয় পেলে আসতাম না। তখন ওনার সঙ্গে আমি চলে গেলাম। যাওয়ার পরে তখন রাত্রির 1টার মতো বাজে, 1টা কি 2টার মতো। এ পর্যন্ত আমরা কিছু খাইনি। পরে একটা টিলার উপর দিয়ে অনেক দূর রাস্তা হলে, এটা জায়গাটা ছিল ছাতকের অপোজিটে, ছাতক যে ইয়েটা ছিল অপোজিটে, সেখানে নিয়ে আমাদের টেন্স মানে খোলার জন্য বললো যে কালকে এখান থেকে আক্রমণ হবে, তোমরা এখানে একটা বি টেন্স একটা এল এরকম উনি বিয়ে করে দিল। উনিও দাঁড়ায় আছে। এর মধ্যে দেখলাম যে আমাদের উপরে ফায়ারিং শুরু হয়ে গেল, ভীষণ ফায়ারিং, এবং একজন মারাত্মকভাবে আহত হয়ে ঢলে পড়লো ওখানে। আমরা সাথে সাথে ওখানে গড়ায় পড়লাম এবং নিচের দিকে আসলাম। একটু টিলা তো এক সাইড ছিল আর কি। যাই হোক, ওখান থেকে ক্রলিং করে আমরা চলে আসলাম। আসার পরে উনি সহ চলে আসলো একটা নৌকাতে করে, আবার সেই বাড়িতে আসলাম। আসার পরে দেখলাম যে আমাদের জন্য 2 দিন আগের ভাত, সেটা মানে পচে গন্ধ উঠে গেছে। এই মাসকালের আমান ডাল মানে এটা ভাঙানা, ওইটা দিয়ে ওইগুলোই আমরা খেয়ে ফেললাম। যাই হোক, এইভাবে আমাদের অনেকগুলো অ্যাটাক, এত সংক্ষিপ্ত সময়ে এগুলো বলা অসম্ভব ব্যাপার। এবং আমরা তাদের পিছনে
আমাদের তাদের এই পাক আর্মিদের পিছনে ধাওয়া করে করে আমাদের জওয়ানরা সিলেট শহর পর্যন্ত নিয়ে আসছে, এবং সিলেট এখন যেটা মেডিকেল কলেজ, ওইখানে আমাদের লাস্ট ইয়েটা ছিল আর কি। আমি এক কথায় জিনিসটা বলে দিলাম, এবং অনেকগুলা অ্যাটাক বা ইয়ের কথা আছে, সেটা আমি একটা ইয়েতে লিখতেছি আর কি, যতটুকু পারা যায় সেটা আনার চেষ্টা করবো। আমি কৃতজ্ঞ আমাদের গ্রামের আচ্ছা, যারা মুরব্বী ছিলেন, আমি একটু এক কথায় বলে শেষ করে দেবো। আমাদের গ্রামের বাকি যে 8 জন ছিলেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, এবং এই মলয় বাবু উনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, এই ব্যাপারটা আমি মুক্তিযুদ্ধ থেকে যাওয়ার পরে 1972 সালে আমি জানতে পারছি, কিন্তু এর আগে আমি জানিনি। আমি বাড়িতে গেছি 1972 সালে, কারণ সিলেট থেকে ওখানে যাইতে অনেক সময় লেগেছে আর কি। অনেকেই বলছে যে তুই মারাঠারে গেছো। আমার মনে হয় যে সাটুল ইসলাম মিন্টু আমাদের প্রিয়ভাজন অনেক কথা বলেছেন। আসলে বড় বড় যুদ্ধের স্মৃতি প্রত্যেকেরই আছে। গোলাম মোস্তফার আছে, ইসাক খান আছে, জহুরুলের আছে। জহুরুল, ইসাক, আসগার, আমাদের প্রায় অনেকগুলো যুদ্ধ আমরা একসাথে করেছি, সেগুলো আছে। কিন্তু আমি একটু কথা বললাম এই কারণে যে শুরুতে জুয়েল একটু আমার উপরে এটাই করেছিলেন। আমি একটা জায়গা মনে রাখার চেষ্টা করছি যে জুয়েলের মূল উদ্দেশ্য তিনি প্রশ্নও রেখেছিলেন মিন্টুর কাছে কথা শোনার আগে, সেটাকে অর্থাৎ এই প্রক্রিয়াটার সাথে থিয়েটারের ব্যাপারটাকে একটু যুক্ত করে এগোনো। সেই জন্যে আমি আবার দু একটি কথা বলি। আপনি একটি প্রশ্ন রেখেছিলেন, যদিও ইতিমধ্যে একজন দর্শক শ্রোতা মুক্ত নাটক নিয়ে প্রশ্ন করেছেন, সেটা যদি সময় পাওয়া যায় বলবো, যাতে অন্যেরা আবার যুক্ত হতে পারেন সেই জন্য একটু বলি। আপনি বলেছিলেন যে আমরা এই যে নাটক করতে করতে চলে গেলাম, তারপরে আসলে আমাদের থিয়েটারের অবস্থা কি হলো। আমরা কিন্তু যারা আহ নাটক করতে করতে চলে গিয়েছিলাম, তারপর কিন্তু আবার ফিরে এসে প্রবল বেগে নাট্যচর্চা শুরু করেছিলাম। তার কয়েকটি ছোট ছোট উদাহরণ দেই। যেমন ইসাক খান কলম হাতে তুলে নিলেন, ঢেউয়ের দোলা লিখে ফেললেন, সেটি আমরা মঞ্চস্থ করলাম। নাটক করার জন্য আমরা মহৎ কাজের জন্য মিথ্যাচার করেছি। মিন্টু এখানে তার সাক্ষী, মিন্টু একেবারে অগ্রসৈনিক ছিল। আমরা ওই সময় একটা প্রচলন ছিল, ট্রেনের মধ্যে বিভিন্ন জায়গায় শহীদ মিনার হবে বলে শহীদ মিনারের ছবি ছেপে ছোট ছোট কাগজে ওই পিন দিয়ে সবার বুকে আটকে দিয়ে পয়সা চাইতে শহীদ মিনার করা হবে। তো আমরাও কান শোনাতে শহীদ মিনার করা হবে বলে একেবারে নিয়মিত সলপ স্টেশন ছিল আমাদের, সলপ থেকে আহ ঈশ্বরদী, আবার ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা ওই পিন দিয়ে দিয়ে কাগজ আটকে দিয়ে মানুষের কাছ থেকে শহীদ মিনার হবে বলে পয়সা কালেকশন করতাম। কিন্তু এটি শহীদ মিনারের জন্য নয়, এই টাকাটি আমরা নাটকের কাজে লাগাতাম। আমরা বেলকুচি নামে একটা সমৃদ্ধ জায়গা আছে, প্রচুর পয়সা করি আছে লোকজনের। আমরা 2-3 দিনের জন্য ওই এলাকায় গিয়ে, এবং তাদের এত পয়সা করি ছিল, দিনের বেলা বসে থেকে থেকে তারা খেলতো, জুয়া খেলতো। সেই জুয়ার আসরে গিয়ে আমরা নাটক করবো বলে টাকা চাইতে তারা কৃপা করে দিয়ে দিল টাকা। ওই খেলার সময় টাকা বিছিয়ে থাকতো এবং সেখান থেকে খানিকটা তুলে আমাদের দিয়ে দিয়েছে। আমরা এভাবে মানে নাটক পাগল মানুষ ছিলাম। অনেক দূর গিয়ে, আমাদের গ্রাম থেকে অন্তত 15 কিলোমিটার দূরে সোহাগপুর অঞ্চলে গিয়ে আমরা আমাদের গ্রামেরই একজন মানুষ ছিলেন জালাল ভাই, তার শ্বশুর বাড়িতে খেয়ে আমরা থেকেছি। আমরা নাটকে ওই সময় মহিলা কর্মী করবার জন্য বনোয়ারিনগর ফরিদপুর গেছি। সেখান থেকে চাটমোহর এলাকায় ছিল মোস্তফার বোনের বাড়ি, সেই বাড়িতে খেয়ে হেঁটে 30-35 কিলোমিটার কষ্ট করে গিয়ে সিরাজগঞ্জ থেকে সেট টেনে এনে নাটক করেছি। মানে ব্যাপক নাটকের জোয়ারের ব্যাপারটি আমাদের ওই সময় ছিল। মুক্ত নাটকের একজন প্রশ্ন করেছেন, ওটা পরের ব্যাপার, যদি সময় পাওয়া যায় পরে বলি। এবং এই প্রক্রিয়াগুলোর সাথে এখন মানে আজকে যারা উপস্থিত আছেন এবং যে 2 জন প্রয়াত হয়েছেন এবং যিনি অসুস্থতার জন্য যুক্ত হতে পারলেন না, রফিকুল আলম শুকুর ভাই, পরবর্তীতে তিনি আমাদের নাট্যগুরু হয়ে ওঠেন, নাটকের ডিরেকশন তিনিই দেন। এই কাজগুলো কিন্তু আমরা স্বাধীনতার পর এসে ব্যাপকভাবে শুরু করি। বিচ্ছিন্নতাটা শুরু হয় পরবর্তীতে যখন কেউ কেউ কর্মজীবনে চলে যান। সবারই স্কোপ খুব একটা থাকে না নাটকের সাথে কাজ করবার জন্য, যার জন্য কেউ কেউ, কিন্তু ইসাক খান বলা যায় এখনো নাটকের সাথে আছে। মুক্ত নাটক কাঞ্চনা গ্রামে 80-র দশকের মাঝামাঝিতে যখন গড়ে ওঠে, তখন এই সব লোকজন যারা গ্রামে ছিলেন, গোলাম মোস্তফা থেকে শুরু করে প্রত্যেকেই এইসব প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। কাজে কেউ বিচ্ছিন্ন হয়ে গেছেন পুরোপুরি এটা নয়।
একেবারে হয়তো নিয়মিত চর্চা করতে পারেন না। এই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জায়গায় সবাই যদি একটু করে যুক্ত করেন ব্যাপারটা, তার যুদ্ধ এবং আবার থিয়েটার, এইটা থিয়েটার থেকে যুদ্ধ, যুদ্ধ থেকে আবার থিয়েটার। আমরা একটু একটু করে সবার কাছ থেকে শুনবো। জি আসলে গ্রাম হলেও আমাদের গ্রাম অত্যন্ত মানে প্রগতিশীল মনোভাবপূর্ণ সব জনগণ। তারপরেও এর মধ্যেও আমি রক্ষণশীল পরিবারের একজন, এবং তবে অতটা রক্ষণশীল না যতটুকু হওয়া উচিত ছিল, কারণ আমার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং উনি দিল্লি থেকে পড়াশোনা করছেন, কিন্তু উনি একটু খোলা মনের মানুষ ছিলেন বলেই আমি নাটক করার জন্য বিয়ে পেয়েছি। তারপরে অনেক প্রতিবন্ধকতা বিভিন্ন সময়। আমি এটা বোধহয় আমাদেরই বলার দায়িত্ব। মিন্টুর আব্বা, আমরা বলতাম গ্রামে তার ডাকনাম ছিল কালু মাওলানা। ভুল বললাম মিন্টু? মিন্টু আমি কি ভুল বললাম? তোমার আব্বার নাম কালু মাওলানা হিসেবে পরিচিত ছিলেন, এবং উনি অত্যন্ত একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, অত্যন্ত অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তার মতো ভালো মানুষ যে যে আজকে আমরা যে মাওলানা যারা নাটক বিরোধী, গান বিরোধী, সেই রকম মানুষ তিনি কখনোই ছিলেন না, মুক্তিযুদ্ধ বিরোধীও ছিলেন না, যার ফলে তার সন্তান আমাদের সাথে নাটক করতে পেরেছেন স্বচ্ছন্দে। আমার মনে হয় ইসাক খান, জহুরুল যদি এ ব্যাপারে আজকার একটু একটু যুক্ত করলে ভালো হয়। এখানে একটি কথা বলা দরকার, সেটি হলো যে আমাদের গ্রামটা অসাম্প্রদায়িক, নিঃসন্দেহে অসাম্প্রদায়িক। যেমন মলয়কে যখন র্যাব ধরে নিয়ে গেল, তখন জুয়েল অবাক হবেন যে আমার গ্রামের মসজিদে মলয়ের জন্য প্রার্থনা হচ্ছে। এটি বাংলাদেশে কোথাও হয়নি, ব্যতিক্রম, একেবারেই ব্যতিক্রম যে আমার মসজিদে। আরো ব্যতিক্রম তো দাদা, আমি একটু যোগ করি, আপনি ব্যতিক্রম শব্দ আমার গ্রামের অনেক মহিলা আমার জন্য রোজা থেকেছেন। জি জি, এইটাই আমার কাছে ব্যতিক্রম বলার কারণ আমার যেটা মনে হচ্ছে ব্যতিক্রম অনেক দিক থেকে কান শোনা ব্যতিক্রম আমার মনে। কারণ এই যে 9 জন মুক্তিযোদ্ধা 9 জনই নাটক করেন, এই 9 জনই পরবর্তী শহীদ স্মৃতিস্তম্ভ করেছেন, আপনার জন্য মসজিদের দোয়া হয়, নারীরা রোজা রাখেন, সব মিলিয়ে তো এখানকার মৌলানা খুব অসাম্প্রদায়িক থাকেন, সব মিলিয়েই তো কান শোনার ব্যতিক্রম গ্রাম। তারপরেও একেবারেই যে আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি তা কিন্তু নয়। আমাদের নাটকে মঞ্চ ভেঙে দেওয়ার জন্য আমাদের বড় ভাইরা অনেক হুমকি দামকি দিয়েছে, কিন্তু আমরা যুদ্ধ করে ফেরত আসা যুবক, আমাদের মনের সাহস, আমাদের সব মিলে এরকম হয়েছে যে মসজিদ থেকে লোকজন আসছে আমাদের মঞ্চ ভেঙে দেবে, আমরা সবাই মঞ্চে বসে আছি, কেউ মঞ্চের খুঁটি ধরে আছি, কিন্তু ওই তারা মসজিদ থেকে বেরিয়ে হুমকি দামকি দিয়েছে বটে, কিন্তু তারা মঞ্চ পর্যন্ত আসেনি। আবার সেই লোকগুলোই আমরা যখন নাটকটা মঞ্চস্থ করছি, যে লোকগুলো আমাদের মঞ্চ ভেঙে দিতে চেয়েছে, সেই লোকগুলোই আবার আমাদের নাটকের দিন আমাদেরকে সহযোগিতা করেছে। আবার দর্শককে বসিয়েছে। আমরা তো একবার দর্শনের বিনিময়ে নাটক করলাম গ্রামে। জুয়েল, আপনি ভাবেন যে টিকিট করে নাটক হচ্ছে, এটি খুবই অবাক কাণ্ড। সেই নাটকের তারা টিকিট বিক্রি করেছে, এই যারা আমাদের নাটক ভেঙে দিতে চেয়েছে তারাই আবার আমাদের হয়ে নাটকের টিকিট বিক্রি করেছে। তো এই পরস্পর বিরোধী মনোভাব এখনো গ্রামে আছে, তবে আগের চেয়ে সারা বাংলাদেশেই যেমন সংস্কৃতি মনা মানুষ কমে যাচ্ছে, সেদিক থেকে ধর্মীয় একটা প্রভাব তৈরি হচ্ছে দেশ জুড়ে, সেটা আমার গ্রামেও তৈরি হচ্ছে। আমার গ্রামের এখনো ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব কম হয়, নেই বললেই চলে। 2-1 জন আছে যারা চেষ্টা করে, যারা লোকালি আছে, আর বেশিরভাগই তরুণরা একটু বেড়ে উঠলেই হয় শিক্ষার জন্য রাজধানী বা বড় শহরের দিকে চলে যায়, আর না হলে পেটের তাগিদে অন্যত্র কাজের ইয়েতে চলে যায়।
যে কারণে আমাদের যে প্রভাবটা ছিল সাংস্কৃতিক অঙ্গনে সেটি কমে গেছে। তুলনামূলকভাবে আগে যতটা ছিল, আমরা থাকার সময় যেটা হতো যে আমরা নিয়মিতই নাটক করতাম। আর আমাদের যে গ্রুপটা ছিল, ইশাক ভাই, আমি 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 এক 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 সেকেন্ডের জন্য আপনাকে আটকাচ্ছি, সরি। আমরা আমার শামীম হাসানকে আবার পেয়েছি, আমি ওনার জন্য অপেক্ষায় ছিলাম। ওনার সাথে আমাদের একটা ভিন্ন বিষয়ে আলোচনা আছে, সেই আলোচনায় আমরা যাব আমাদের এই সেগমেন্ট পরে। জি, আপনি বলুন প্লিজ। না ঠিক আছে, ওই তো আমরা চলে আসার পরে পরের প্রজন্ম অতটা, এখন যে প্রজন্ম আছে তারা অতটা অ্যাক্টিভ নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড এখন কমে গেছে। আর আরেকটা বিষয় যে প্রযুক্তি ডেভেলপমেন্ট হওয়ার কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে তরুণদের হাতে এখন মোবাইল, পড়াশোনাও কমে গেছে, নাটক চর্চাও কমে গেছে, নাটকের অভিনয়ও কমে গেছে। আর যে ওইটুক সাহস নিয়ে যে তারা নাটক করবে, সেটি এখন খুবই কম, সম্ভাবনা কমে গেছে অনেক। এটি খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তবতা। ধন্যবাদ। আমি জহুরুল ভাই, আজগর ভাই এবং মুস্তফা ভাইয়ের কাছে ওই যে মঞ্চ থেকে নাটক, নাটক থেকে আবার মঞ্চে ফেরা, এই বিষয়ে খুব ছোট করে জেনে আমরা পরবর্তী আলোচনা যাব। জহুরুল ভাই। জি, আচ্ছা, আমরা যখন যুদ্ধ থেকে এসে আমরা নীল দর্পণ নাটকটা মঞ্চায়ন করা হলো। নীল দর্পণ, এই নীল দর্পণ নাটক মঞ্চায়ন করা হলো, যেটা ইয়ের থেকে আমরা সেট, সিরাজগঞ্জ থেকে সেট নিয়ে এসে এই নাটকটা আমরা করি আর কি। যে নাটকটার আমার ভূমিকা ছিল রায়চরণ, ওই এটা মলয় ছিল হতেছে নবীন মাধব। নবীন মাধব। নবীন মাধব আর আমি করছিলাম রায়চরণ। প্রয়াত রাজ্জাক ছিলেন গোলকনাথ দাস। প্রয়াত রাজ্জাক বোধহয় গোলক বসু। হ্যাঁ, প্রয়াত আব্দুর রাজ্জাক ছিল গোলক, নবীন মাধবের বাবা আর কি। হ্যাঁ, সেই তো আমরা ক্রিয়া অঙ্গনে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের এই যে আমরা যে কয়জন 9 জন মুক্তিযোদ্ধা ছিলাম, সাংস্কৃতিক অঙ্গনে আমাদের দারুণভাবে বিচরণ ছিল। এবং ক্রিয়াঙ্গনে সাংঘাতিক ভাবে আমাদের ক্রিয়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের চরমভাবে বিচরণ ছিল। তো তারপরে কাজের তাগিদে, কর্মের তাগিদে এখান থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাই। চাকরি বাকরি করলাম, রিটায়ার্ড করলাম, এখন অবসরে আছি। ধন্যবাদ আপনাকে। মোস্তফা ভাই। জহুরুল খান একজন কৃতি ফুটবল খেলোয়াড় ছিলেন। বাহ বাহ বাহ, অসাধারণ। মোস্তফা ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার মঞ্চ থেকে, রণাঙ্গন থেকে আবার মঞ্চে, আপনি কি একটু আনমিউট করে নেবেন? আপনার ওখান থেকে মিউট করা। জি জি, এখন হয়েছে। হ্যাঁ, মানে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আমরা আরো আগে একটু উচিত ছিল, প্রথমে এই কথাটি বলা উচিত ছিল যে কাঞ্চনার যে আমরা 9 জন বীর মুক্তিযোদ্ধা ছিলাম, এর মধ্যে আমাদের 2 জন মুক্তিযোদ্ধা কিন্তু না ফেরার দেশে চলে গেছে। কষ্ট করে দুজনই, আমরা 9 জন একসঙ্গে বা 8 জন একসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর মলয় ভৌমিক পরে সংযুক্ত হয়েছে। যে 2 জন চলে গেছে, এই 2 জন কিন্তু আমার সাথে যুদ্ধ করছে, আমার রণাঙ্গনের সহযোদ্ধা। আমি আপনার এই আয়োজনে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। কাঞ্চনা, আমি একটি ছোট্ট শহরে থাকি, উল্লাপাড়া উপজেলা সদর, পৌরসভা সদর। আমার স্বামী এই সরকারি কলেজে শিক্ষকতা করে। কাঞ্চনার নাটক আমরা একসময় উল্লাপাড়ায় নাটক করতাম, বা কাঞ্চনা যখন নাটক হতো তখন আশপাশে বহু গ্রামের মানুষ নাটক দেখত। এখন যেটা হয় না, বা হওয়া সম্ভব না, বা আয়োজন করা সম্ভব না, কিন্তু উল্লাপাড়ার এই জনপদের মানুষ কিন্তু কাঞ্চনা নাটকের কথা এখন অনেকের মুখে মুখে আছে। ওই যে দারিদ্রতা, সময়ের কারণে, প্রয়োজনে, যারা একসময় যেমন মলয় ভৌমিক রাজশাহী থাকে, আজকে ঢাকায় থাকে, ইছাহাক ঢাকায় থাকে,
আরো যারা আমাদের কয়েকজন ছিল, তারা ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, যে কারণে নাটক হয়তো ওইভাবে আর গোছানো যাবে না। তবে আমাদের গ্রামে একটি ফুটবল টিম আছে, মুক্তিযোদ্ধা ফুটবল একাদশ। এই অঞ্চলের তারা বিভিন্ন টুর্নামেন্টে বেশ ভালো সাফল্য তো দেখিয়েছেন, এবং সেটা আমাদের গ্রামের নিজস্ব টিমেরা মুক্তিযোদ্ধা ছিল। আর আমাদের এই প্রজন্মে যারা আছে কাউন্সিলর, বিশেষ করে আমরা যারা তাদের সাথে কথা বলি, তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটা তারা ধারণ করতে চায়। আমরা যতটুকু সাপোর্ট দেই, আমাদের যারা আছেন মুক্তিযোদ্ধারা আছেন, যারা আসেন গ্রামে আসেন, তাদেরকে তাদের সাথে আমরা কয়েকদিন আগেও আমরা গ্রামের তরুণ সমাজকে একটি বিষয় নিয়ে কথা বলছি। ইছাক খান গিয়েছিল গ্রামে, গ্রামের একটি বাড়িতে যাওয়ার সময় ওই বাড়ির এক বড় ছেলেকে জিজ্ঞাসা করেছে যে অমুক তুমি চেনো কিনা। ইসাহাকে সে চেনে না। কয় না, ইসাহাক নামে কাউকে আমি চিনি না। বিশেষটা আমার খুব মানে আঘাত করেছে যে ইসাহাক একজন মুক্তিযোদ্ধা, সে কাঞ্চনার সন্তান, কাঞ্চনার এই প্রজন্ম তাকে চিনবে না। আমি শামীমের মাধ্যমে আমরা কাঞ্চনার প্রজন্মকে দেখেছিলাম, বসছিলাম প্রায় 60-70 জনকে নিয়ে আমরা বসেছিলাম, যে আমাদের মুক্তিযোদ্ধা কারা, তাদের নাম, তাদেরকে চেনো কিনা, তারা এই অবস্থায় আছে। এই আইডেন্টিটি আমি তাদেরকে বলেছি, তারা এখন বেশ মজায় করে চেনে, মুক্তিযোদ্ধাদের চেনে। এই কিছুক্ষণ আগে রফিকুল ভাইয়ের সাথে আমার কথা হলো। আমরা চেষ্টা করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য কাঞ্চনা স্কুল মাঠে আমরা একটি প্রোগ্রাম করতে চাচ্ছি। সেটি হয়তো 27, 28 বা 29শে মার্চ আমরা এটি করব। আমি যেটা বলতে চাইছি যে আপনারা যে উদ্যোগটি নিচ্ছেন বা নিয়েছেন, আমরা কত জায়গায় আর বলতে পারি। এখনো এখন অবশ্য মুক্তিযুদ্ধের চেতনাটা মানুষের মাঝে একটু জাগ্রত হয়েছে, অথচ আপনি জানেন, আমি আবারও একটু ফিরে যেতে চাই, 75-এ 15ই আগস্টের পর মুক্তিযুদ্ধ ছিল হিরেকের বছর, গন্ডগোলের বছর। তারপরে নানান ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ আমার পরিচয়, আমার ঠিকানা। আমরা যদি 71-এ বঙ্গবন্ধুটাকে মুক্তিযুদ্ধ না করতাম, তাহলে মুক্তিযুদ্ধ যদি না হতো, আজকে বাংলাদেশ একটি সন্ত্রাসবাদী দেশ হতো। এখানে মানুষ প্রতি পদে পদে বোমা হামলার শিকার হতো। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারাই পারবেন মুক্তিযুদ্ধের চেতনাটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে। এতে খুবই প্রয়োজন। মলয় ভৌমিক নাটক করে, ইছাক খান গল্প লেখে, আজকাল সাংস্কৃতিক পরিমণ্ডলে সে জড়িত। শুকুর ভাই অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমার মিন্টু আপনার সবেমাত্র চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছে। এই আমরা যারা গ্রামে বাস করি, সেটা দুই একজন যারা আছি, তারা চেষ্টা করছি বিষয়টি। তবে আমি মলয় ভৌমিক, ইছাক খান কে আমি দৃষ্টি আকর্ষণ করব যে কোনো এক সময় কাঞ্চনায় এসে যদি একদিনের জন্য একটি নাটক তৈরি করা যেত, যে হারানো যে যৌবন, হারানো যে ঐতিহ্যটা যদি আমরা একদিনের জন্য হলেও যদি কাঞ্চনা, এবং এটা একদিন বা 2 দিনের রিহার্সালেই কিন্তু এটা ওনারা শেষ করতে পারবে। আমি বেশি কিছু বলবো না এই জন্য যে আমরা এখন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি। যে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বলি, আমি এখনো তো চিন্তা করি কেমন করে সম্ভব হয়েছে যে মানুষটি এখন 2 মাইল হাঁটলে হরান হয়ে যায়, সেই মানুষটি রাইফেল নিয়ে বা নিয়ে কিভাবে আমরা ধরেছি, কত কষ্ট করেছি, মানুষ কত কষ্ট করেছে। সেখান থেকে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। দেশটি আজকে অনেক দূর। আর এটা ঠিক যে মুক্তিযুদ্ধের যে অর্জন চেতনাটা, এটা কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডল থেকেই প্রথমে উচ্চারিত হয়েছে, বিশেষ করে 75-এর পরবর্তী পর্যায়ে যখন রাজনৈতিক সংকট ছিল, রাজনৈতিক ক্রাইসিস ছিল, তখন কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে, সাংস্কৃতিক অঙ্গন থেকেই কিন্তু উচ্চারিত হয়েছিল মুক্তিযুদ্ধের ঘাতকদের বিচারের দাবি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন বা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাই
যে আমি আজকে অনেকগুলো আমার সহযোদ্ধাদের ছবি দেখছি, সেটা আজকালের সাথে মাঝে মাঝে দেখা হয়, মলয়ের সাথে ইসাকের সাথে অনেকদিন দেখা নেই, মিন্টুর সাথে অনেক দেখা নেই। কিছুক্ষণ আগে তো ফেসবুকে শুকুর ভাইয়ের আচ্ছা একটা ছবি দেখলাম আমরা। আহ, অনেক আচ্ছা। আর আর জুয়েল, গ্রামে থাকি তো, আমি আর স্বামী তো গ্রামে থাকি জৌলুরে। একদিন কান শোনায় আমন্ত্রণ জানালাম, আপনি যদি আসেন তাহলে হয়তো দেখবেন কাঞ্চনা গ্রাম একটি ছোট্ট ছবির মতো একটি গ্রাম। অসংখ্য তরুণ সম্প্রদায় এখানে আছে। আমরা একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ করছি শেষের দিকে ইসাকদের এখানে আমরা যথেষ্ট ওইখানে অবদান আসবো মোস্তফা ভাই। আপনি যখন কথা বলছিলেন তখন আপ্লুত হয়ে যাচ্ছিলাম, এবং আপনি সর্বশেষ যে কথাটা বললেন যে নাটক, আমিও আশা করি যেহেতু মলয়দা, ইসাক ভাই, আজগর ভাই, আপনারা সবাই আছেন, আবারও কান শোনা নাটক হবে একদিনের জন্য, এবং সেই দিন আমিও আপনাদের সাথে ওই মঞ্চে কাজ করব, পেছনে কাজ করব, পেছনে কাজ করব। এবং আজগর ভাই আপনার কাছে আমরা শুনবো, শুনে তারপরে শামীম ভাই আছে, শামীম ভাইয়ের কাছে আমাকে জানার বিষয় আছে, আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যে আজগর ভাই আমি মূলত আমি ধন্যবাদ আপনাকে জুয়েল। আমি 72 থেকেই ঢাকায় মোটামুটি, হ্যাঁ, মাঝে কিছু গ্যাপ ছিল সেটা পরে বলি। 72 থেকে ঢাকায় আসার পরে আমি 72 সেপ্টেম্বরে চাকরিতে ঢুকে যাই। এরপর থেকে আমি ঢাকায় নাটক শুরু করলাম বিভিন্নভাবে। মিরপুর 1 নম্বরে থাকি, সেখানে নাটক প্রতি বছরই আমরা নাটক করতাম, এবং খ্যাপে নাটক করতাম, অনেক জায়গায় যেতাম, ঢাকার বাইরে আশপাশে, সাভার, মানিকগঞ্জ, এরকম বহু জায়গায় গিয়ে গিয়ে নাটক করেছি। এরপরে ধরেন অফিসের নাটকেও কাজ করেছি। এর মধ্যে আমাদের সাদেক বাচ্চু আছে, সে কিন্তু আমাদের প্রম্পটার ছিল। সাদেক বাচ্চু জিপিওতে চাকরি করত, ওর বস ছিল হাফিজুর রহমান, উনি পরিচালক হিসাবে কাজ করতেন। উনি মানে তার রেমুনারেশন নিতেন পরিচালক, ডিরেকশনের জন্য। আমরা মিরপুরেও তার ডিরেকশনে অনেকগুলো নাটক করেছি। সাদেক বাচ্চু আমাদের প্রম্পটার হিসাবে কাজ করেছে, হ্যাঁ, তো বহু নাটকে। এরপরে অফিস আদালতের নাটক করেছি, রমনা ভবনের ওদের নাটক করে দিয়েছি, এরকম। তারপরে আমি অফিস যখন পরবর্তীতে আমি 75 আমি ঢাকা ছেড়ে আসি, তখন আমি অলরেডি ইতিমধ্যে ওই দুটো সিনেমাতে অভিনয় করব এরকম একটা মনোবাসনা নিয়ে মানে কাজ করতেছিলাম। তো নিজেরও অর্থনৈতিক সংকট ছিল, বাড়িতে এসেছিলাম যে বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিলে কাপড় চোপড় তৈরি করতে হবে, এটাই ছিল মূলত টার্গেট। এরপরে আমি সিনেমায় চলে যাব। বাবা তার পেনশনের টাকা থেকে আমাকে দিতে রাজি হলেন না, আমি রাগ করে ঢাকা যাওয়া বন্ধ করে দিলাম। আমি আর ঢাকায় আসলাম না, আমি গ্রামে আবার পূর্বের জীবনে ফিরে গেলাম। সে কি খেলাধুলা, ফুটবল, পুরো ইউনিয়নকে লিড দিতাম আমি, পুরো ইউনিয়ন। সলভ নামেই একটা দল ছিল তখন, সলভ দলের লিডার ছিলাম আমি, একমাত্র আমি ক্যাপ্টেন্সি করতাম। আমি 2 বছর 2.5 বছর এই কাজটা করেছি। এরপরে আবার 77-এ আমি মার্চে ঢাকায় চলে যাই। ঢাকায় চলে যাওয়ার পরে আবার চাকরির পেছনে ছোট খুব দ্রুতই পেয়ে গেলাম। জুনের মধ্যে আমি চাকরিতে জয়েন করলাম, জুনের 16 তারিখে 77-এ। এরপরে আবার নাটকে ঢোকার চেষ্টা করলাম, পরিচিত জনদের সাথে যোগাযোগ করে আমি অনেকগুলো নাটকের গ্রুপের সাথে কাজ করেছি। তার মধ্যে মহিলা সমিতি মঞ্চে তো প্রতিনিয়তই শো থাকতো। এরপরে আমরা ইয়েতে ওয়াবদা বিল্ডিং এ, ওয়াবদা পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নাটকের গ্রুপ ছিল, তারাও আমি ওদের নাটকে হিরো করতাম, এরকম অবস্থা ছিল। ওদের যে পরিচালক ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, কুষ্টিয়া বাড়ি ছিল, কামাল ডাক্তার কামাল কি নাম ছিলেন ওনার, উনি পরিচালক হিসেবে ছিলেন, উনি ডেপুটি ডাইরেক্টর ছিলেন ওই সময়, এবং উনি একটা সিনেমাতেও পরিচালনা করতেছিলেন। লোকটা খুবই সংস্কৃতিমনা ছিল, ভালো। তো উনি আমাকে তাদের নাটকে নিয়ে নিতেন, ওনার অফিসের নাটক, ওটা প্রচুর লোক, ওয়াবদা 2টা ডিপার্টমেন্ট মিলে, পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিশাল জনগোষ্ঠী তার মধ্যেও উনি আমাকে নিয়ে হিরো করাতেন নাটকে।
এরকম বহু জায়গায় করেছি। এরপরে আমি 83 থেকে আমরা লালকুঠিতে নাট্য প্রতিযোগিতা হয়। তখন আমাদের আর এক বন্ধু ছিল, ওনার সাথে পরে পরিচয় হয় আমার 75 পরবর্তী। সে হলো যে ওই আব্দুল বারেক মুকুল, টিকাটুলিতে বাড়ি, ওদের নিজস্ব বাড়ি। তো ওদের সাথে ইয়ে হলো, ওদের আরেকজন পরিচালক ছিল ওদের, ওরা এরকম নাটক গ্রুপ গ্রুপ করে আক্তার হোসেন, তার বাড়ি ছিল মানিকগঞ্জ, সেও পরিচালনা করতো। তার পরিচালনায় অনেকগুলো নাটক আমরা করেছি। তো ওই নীলকুঠিতে একবার নাট্য প্রতিযোগিতায় হলো, আমরা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছিলাম আর কি। তার মধ্যে ওই আব্দুল বারেক মুকুল, আমি দুজন ছিলাম মেইন লিড ক্যারেক্টারে। তো নাটক ট্রেনে ভালোই নাটকটা হয়েছিল ওটাতে। এরপরে তো ধরেন অনেক দিন গেল, আমরা এইভাবেই নাটকের সাথে যুক্ত ছিলাম। আমি পরবর্তীতে নাটক অফিসের ব্যস্ততা হয়ে যাওয়ায় আমি পরবর্তীতে, এর মধ্যে আমি শিল্পকলা একাডেমি থেকে নাটকের কোর্সও করেছি। হ্যাঁ, কামাল উদ্দিন নীলু, তারপরে সালেক খান, এরা ছিল তখন আমাদের আর ইয়া ছিলেন, পরিচালক ছিলেন নাটকের, বয়স্ক লোক, মারা গেছেন উনি অনেক আগে, খুবই ভালো মানুষ ছিলেন, ভদ্র। তো আর একটা কোর্স করার পরে থেকে তখন ওই হাসান মাসুদও ছিল আমাদের ওই ওই নাটক কোর্সের মধ্যে। তার মধ্যে আমাদের আরো বন্ধুরা ছিল, পরিচিত জন ছিল। তো এইভাবে নাটকের সাথে যুক্তই ছিলাম আমি 83 সাল থেকে মোটামুটি অফিসের কাজের চাপে আমি আর নাটকের দিকে যেতে পারিনি। তার মধ্যে আমার বিটিভিতেও এনলিস্টেড হয়ে গেছিলাম, কিন্তু নাটক করতে হলে যে সময়ের দরকার, পেটের ধান্দা করব না নাটক করব, এটার জন্য আমার নাটকটা অফ হয়ে গেছে। আমি 83 থেকে টোটালি অফ হয়ে যাই নাটক থেকে। তারপরেও মহিলা সমিতি মঞ্চে আমাদের যে সংলাপের, আমাদের রফিকুল আলম সাহেব ভাগ্যা মামা, রফিকুল আলম সাহেবের একটা নাটক করে দিলাম, একটা পাগলের ক্যারেক্টার ছিল, বেলি রোডের মহিলা সমিতি মঞ্চে করে দিলাম, এটা অতিথি শিল্পী হিসাবে। এটাই ছিল আমার শেষ নাটক। সেটা 84 সম্ভবত আবার শুরু করা যাবে, কোনো অসুবিধা নেই। জি, আশা করছি আবার শুরু হবে। অবশ্যই। এটা হলো আজকে আমাদের অনেকগুলা বিষয় আমরা জানলাম, যে কার শোনা আবার নাটক হবে, আপনারা আবারও অভিনয় করবেন, সেটা হচ্ছে আমাদের আজকের পাওয়া। এখন আমি চলে যাচ্ছি শামীম হাসানের কাছে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই জুয়েল জি, ওই আপনার সিলেটের একজন আমার পরিচিত, সে বাবুল ভাই, আপনি বোধহয় চেনেন, সে একটু ঢুকতে চাচ্ছে। উনি বোধহয় প্রশ্ন করেছেন, না, ইসরাকের কাছে আমার কাছে প্রশ্ন করেছেন, না সে যুক্ত হতে চাচ্ছেন। জি, আমি ট্রাই করব, যদি সম্ভব হয় কোন ফাঁকে আমি যুক্ত করার চেষ্টা করবো ওনাকে। এখন এই যে শামীম ভাই, আপনি কি শুনছেন? শুনছি। শামীম ভাই, আপনি হচ্ছেন এই যে এইটা হচ্ছে আপনাদের শহীদ স্মৃতিস্তম্ভ, তাই তো? জি, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, যেটা আপনারা, এবং এটা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হচ্ছেন আপনি, ঠিক? জি জি জি, আমরা এইটার প্রেক্ষাপটটা আপনার কাছে জানতে চাই। তো ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। এবং এটা নির্মাণের গল্প, আপনার কাছ থেকে এটা শুরু করতে যাচ্ছে এই কারণে, কারণ আপনি আমি হচ্ছে আমরা এই প্রজন্মের মানুষ, এবং আমার খুব ভালো লেগেছে জেনে মুক্তিযোদ্ধারা এটা নেপথ্যে ছিলেন, কিন্তু আপনি একদম সামনে থেকে, যদি আমি ভুল না করি, আপনি চেয়ারম্যান, এটা অনেক বড় বিষয় আমাদের জন্য, এটা আমরা একটু গর্ব করতে পারি। এইখান থেকে আমি আপনাকে দিয়ে শুরু করছি। ওনাদের কাজটা আপনি কিভাবে? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি, যে আপনি আমার গ্রামকে ভালোবেসে, আমার গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের ভালোবেসে তাদের সম্মানে আজকের আয়োজন করেছেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে গ্রামে আমার জন্ম হয়েছে, সেই গ্রামে 9 জন বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। আমি যখন বাইরে কথা বলি, আমি যে অহংকারের যে জায়গাটি আমার, সেটি প্রথমেই যে আমি কানসোনার সন্তান, যে গ্রামে 9 জন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। তো এই কানসোনার জন্মের কারণে তাদের কাছে আমরা ঋণী এইভাবে, যে এইখানে জন্মের কারণেই, জন্মের পর থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, সংস্কৃতি,
মানবিকতা, প্রগতিশীলতা জন্মসূত্রেই আমার এগুলোর সাথে পরিচয় হয়েছে ওনাদের কল্যাণে। তো ওনারা সবাই বয়স হয়ে গিয়েছে, ওনারা সবসময় চান যে আমাদের মধ্যে দিয়ে ওনারা বেঁচে থাকবেন। প্রত্যেক পিতারই স্বপ্ন থাকে যে তার যোগ্য সন্তানদের মধ্যে দিয়ে সে ভালোভাবে বেঁচে থাকবে। এই গ্রামের যারা আমরা এই প্রজন্মের রয়েছি, আমরাও বিভিন্ন সময় ভেবেছি যে আমাদের এই বীর যোদ্ধাদের আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের মধ্যে দিয়ে পরের প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। সেখান থেকেই ধারণা, আর পিছন থেকে অবশ্যই শক্তি জুগিয়েছেন, সাহস দিয়েছেন আমার এই শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এখানে। তারা আমাদের সাহস দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এখান থেকে শুরু। তো আমরা আজ থেকে বছর 5 আগে জায়গা যখন নির্ধারণ করি, আমাদের শ্রদ্ধেয় ইসহাক ভাই বীর মুক্তিযোদ্ধা এখানে রয়েছেন, উনি স্বেচ্ছায় তার সামনের বাড়ির সামনের সুন্দর জায়গা, ওনারা 3 ভাই মিলে ওখান থেকে খানিকটা জায়গা স্বেচ্ছায় আমাদের দিয়ে দিলেন, দানপত্র করে দিলেন। আর বাকিটা আমরা কিনে নিলাম, নিয়ে এভাবে শুরু হলো। অর্থনৈতিক ভাবে টানাপোড়েন ছিল, কিন্তু আমাদের এই মুরব্বীদের দিক নির্দেশনায়, বিশেষ করে মোস্তফা কাকা জেলা পরিষদের সদস্য হওয়ার কারণে ওখানে খুব বড় একটা সহযোগিতা করতে পেরেছে আমাদের। এটি শুরু। আর আমরা খুব ভাগ্যবান যে মলয় কাকা আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওখানে একজন খুব বিখ্যাত আর্কিটেক্ট আছেন কনক কুমার পাঠক, যিনি অনেক বড় বড় স্থাপনা করে থাকেন। তো মলয় কাকার কারণেই উনি খুব আগ্রহ দেখিয়েছেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, উনি কাজটি করছেন। না, আর উনি জুয়েল ভাই একটি একই সাথে বলি, জুয়েলের জ্ঞাতার্থে একটু বলি যে কনক কুমার পাঠক একজন ভাস্কর, নাম উদীয়মান নাম করা ভাস্কর। সে কিন্তু আবার অনুশীলন নাট্য দলের নাট্যকর্মী, অর্থাৎ আমি থিয়েটারকে আবার লিঙ্ক করলাম। থ্যাংক ইউ কাকা। তো জুয়েল ভাই একটি একটি এবং বড় আমাদের বিষয়, সেট ডিজাইনার একটি অনেক পোস্টার করেন উনি। হ্যাঁ, একটি একটি সাংঘাতিক কাকতালীয় মিল আছে জুয়েল ভাই, যে আমার গ্রামে 9 জন মুক্তিযোদ্ধা, আমার মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে 9 মাসে। এবং আমাদের যে স্তম্ভটির ধাপ রয়েছে, আমাদের ধাপ রয়েছে 9টি। আমরা 2টি বিষয় এখানে কনকদা এই কাজটি করেছেন আমাদের কাছে আইডিয়া নিয়ে, যে 9 মাসের যুদ্ধ বোঝানো হয়েছে এবং এই গ্রামে 9 জন বীর যোদ্ধার জন্ম হয়েছে সেটিও বোঝানো হয়েছে। তো জুয়েল ভাই, আপনি একটু ব্যতিক্রম একটি কথা আপনাকে জানিয়ে রাখি। আমার শ্রদ্ধেয় মোস্তফা কাকা খুব কাছাকাছি আমি থাকি, যার কারণে কাকার কাছ থেকে দিক নির্দেশনা পাই, এবং কাকাকে নিয়ে আমি চেষ্টা করি যে আমার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প ওনার মুখ দিয়ে ছেলে মেয়েদের শুনিয়ে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দেওয়া। তো এর মধ্যে একটি আইডিয়া আমাদের এসেছিল যে আমাদের 2 জন বীর মুক্তিযোদ্ধা পরলোক গমন করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের কানসোনা গ্রামের যে কবরস্থান রয়েছে, এইখানে আমরা বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি কর্নার নির্ধারণ করেছি। এবং আপনি খুব আনন্দিত হবেন যে আমার গ্রামের, আমার অহংকারের জায়গা এটি, যে আমি যেদিন এই প্রস্তাবটি দিয়েছিলাম মসজিদে মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থানে জায়গা নির্ধারণ করা, সবাই সমস্বরে এটিকে সমর্থন জানিয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। আমরা সেই কাজটি করেছি এবং ইতিমধ্যেই আমাদের একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা সেখানে সমাহিত করেছি। আর আমরা এই শিক্ষাটি কোথা থেকে পেয়েছি, অসাম্প্রদায়িক শিক্ষাটি আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা বললেন। আমার শ্রদ্ধেয় মলয় কাকা, মলয় ভৌমিক, আপোষহীন একজন মানুষ। আমাদের যখন 1-11 চলছিল, ওই সময় কিন্তু কাকা গ্রেপ্তার হয়েছিলেন। আমাদের সম্পর্কটি এমন যে আমি সরকারি চাকরি করেও গিয়ে কাকার ওখানে থানায় দৌড়িয়েছি। সবচেয়ে বড় যে বিষয়টি, কাকার মুক্তির জন্য কানসোনার মসজিদে দোয়া করা হয়েছে। কানসোনার মসজিদে মানুষকে কাকা মুক্তি পাওয়ার পরে কাকার মা মানে আমার দাদি, উনি মিষ্টি পাঠিয়েছেন, সেই মিষ্টি কিন্তু মসজিদে খেয়ে দোয়া করা হয়েছে। এই গ্রামটি হচ্ছে কানসোনা। তো এখন আমি শামীম ভাই, এখানে একটা আমি আটকাচ্ছি। আবার মনে হচ্ছে যে এইটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা না কানসোনার জন্য, কেননা আমার কথাটা অন্যভাবে নেবেন না। যে গ্রামে মুক্তিযুদ্ধের আগে নাটক হয়, যে গ্রামে 9 জন মুক্তিযোদ্ধা থাকেন, যে গায়ে 9 জন মুক্তিযোদ্ধা নাটক করতেন যুদ্ধে যাওয়ার আগে থেকে, যে গায়ে মুক্তিযোদ্ধার একাদশ নামে ফুটবল টিম আছে, সেই গায়ে একজন মলয়ভূমির গ্রেফতার হওয়ার পরে তার জন্য মসজিদ মন্দিরে দোয়া হওয়াটা খুবই স্বাভাবিক জিনিস। এবং এইখানে এটাই আপনাদের অহংকারের জায়গা, এবং আপনাদের জন্য এটা অতি সাধারণ একটা বিষয়। আমি এটাকে খুব অসাধারণ দেখছি না, এটা আপনাদের
দৈনন্দিন চর্চার একটা অংশ বলে আমার মনে হ্যাঁ হয়। জুয়েল ভাই, এটি ধন্যবাদ। আমার গ্রাম, এটি আমার গ্রামের জন্য হয়তো খুবই স্বাভাবিক সঙ্গত, তবে বার্তাটি আসলে আপনার এই আয়োজনের মধ্যে দিয়ে আমি দিতে চাচ্ছি সেইটাই যে আমরা সেইটাই এরকম একটি আমরা এই 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 প্রজন্মের মানুষ মনে করি যে এখানে যারা বীর যোদ্ধা রয়েছেন তারা এরকম একটি বাংলাদেশকে বুকের মধ্যে নিয়েই তারা যুদ্ধ করেছিলেন, যে তারা এরকম বাংলাদেশ দেখতে চান। সেইটাই তো আজকে আমি এই জায়গায় পুরো এটিকে একমত আপনার আপনার মাঝে, সাথে আমি। জি জি জি, যে এই পুরো বাংলাদেশ যেদিন কানসোনা হয়ে যাবে, আমার মনে হয় আমাদের বীর যোদ্ধারা সেদিন তাদের স্বপ্ন পূরণের শেষ পর্যায়ে যাবেন। তো হ্যাঁ, আমি কাকাদের কাছে বলবো, এখানে আমার মুরব্বীদের কাছে বলবো, বিশেষ করে মলয় কাকা আছেন, ইসাক ভাই আছেন, ওনাদেরকে বলবো যে জুয়েল ভাইয়ের সাথে আমিও আপনাদেরকে অনুরোধ করবো এই প্রজন্মের সন্তান হিসেবে যে আবার জমবে মেলা বটতলা হাট খোলা, আমাদের আবারও মঞ্চ হবে, আবারও নাটক হবে, কানসোনা সেই ঐতিহ্যে আবারও ফিরে যাবে। আমরা সৌভাগ্যবান যে ওই সময় যখন আমরা কলেজে পড়ি, মুক্ত নাটক আন্দোলন শুরু হয়, মামুনুর রশিদের সে বিশাল ভূমিকা ছিল, মলয় ভূমিকা ছিল। তো সেই সুবাদে কিন্তু আমরা খুব ছোট বয়সেই ঢাকা টিএসসিতে নাটক করার সুযোগ পেয়েছি, বকুলতলার মঞ্চে নাটক করার সুযোগ পেয়েছি। আমরা অনেক কৃতজ্ঞ, আমরা সেই শহীদ দিনগুলো আবার শহীদ দেখতে চাই। শহীদ শহীদ মিনারে করেছে। হ্যাঁ, শহীদ মিলে নাটক করেছি আমরা, এবং আমি খুব কম বয়সে মলয় কাকার কাছে আমি অনেক কৃতজ্ঞ, খুব কম বয়সে কাকা আমাকে নাটকের খুব খুব বড় দুই একটি ওয়ার্কশপ করিয়েছিলেন ঢাকায়। তো আমি সেই দিনগুলো মানে আবারও ফিরে পেতে চাই। আর আমাদের পরের প্রজন্ম অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি ওরা আমাদের সাথে আছে, আমরা যেমন আপনাদের সাথে আছি। আমাদের সেতু বন্ধন তৈরি হয়ে যাবে, অনেক অনেক সুন্দর আগামী আমাদের নির্মিত হবে। আর জুয়েল ভাইকে আমি আবারও এই ধন্যবাদ এই দিচ্ছি যে এই স্মৃতিসৌধ নিয়ে আমি আর একটু শুনতে চাই বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে শামীম ভাই জানার বিষয়, আবার এই বিষয়টা আমি পিওরলি আপনার উপরে রাখছি, দায়িত্ববোধের জায়গা থেকে, আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। এই এই যে এখানে আপনার স্মৃতিসৌধ হলো, এইটাকে কি আরো বড় কলরব করার কোনো পরিকল্পনা আছে? যেমন এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর, হ্যাঁ সার্বিক হ্যাঁ ভাবে কি কমপ্লেক্স করার, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স করার কোনো পরিকল্পনা আপনাদের আছে? জুয়েল ভাই, হ্যাঁ, আপনি আপনার আমার স্বপ্নের কাছাকাছি এসেছেন। আমি আমি ইতিমধ্যে মোস্তফা কাকা সহ আমাদের দুজন মুরব্বীর সাথে কথা বলেছি। আমরা ওখানে যে জায়গাটুকু, পুরো জায়গাটুকু আছে, আমাদের শ্রদ্ধেয় ইসাক ভাইদের সাথে কথা বলেছি, পুরো জায়গাটা আমরা ওখানে কাজে লাগাবো। তো আমার আমার ব্যক্তিগতভাবে খুব স্বপ্ন আছে যে ওইখানে একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের মতো করে একটি মুক্তিযুদ্ধ পাঠাগার, যেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রচুর বই থাকবে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আমাদের স্বাধীনতার দলিলপত্রগুলো সেখানে থাকবে। এইখানে আরো কিছু বিষয় আমরা যুক্ত করতে চাই ভবিষ্যতে, যে আমাদের এই মুক্তিযুদ্ধের নেতৃত্বে বঙ্গবন্ধু সহ যারা রয়েছেন, যদি আমরা কখনো পারি, আমরা তাদের সেখানে যদি আমরা ওই স্ট্যাচু বা বাস যেগুলো, এগুলো আমরা সুন্দর করে করে একটি লাইব্রেরি সহ আমরা পুরো জায়গাটিকে আমরা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হিসেবে সাজিয়ে তুলতে পারি, এরকম একটি পরিকল্পনা আমাদের রয়েছে। আশা করি আপনারা পাশে থাকবেন, সবাই পাশে থাকবে আশা করি। ধন্যবাদ। আসলে আমরা 1 ঘন্টা 39 মিনিট কথা বললাম। এখন এই এই এটা স্মৃতিস্তম্ভটা নিয়ে আমি বীর মুক্তিযুদ্ধের কণ্ঠে খুব ছোট করে কিছু শুনে আমরা শেষের দিকে চলে যাব আস্তে আস্তে। আপনারা যদি বলতেন এই মুক্তিযুদ্ধের শহীদ স্তম্ভ নিয়ে। জুয়েল, আমি একটু বলি যে প্রথমত জি, হচ্ছে জি। যে যে ছবিটি আপনি দেখিয়েছেন এটি কিন্তু এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পূর্ণাঙ্গ রূপ নয়। সেই অংশটুকু একটু বলে, যেহেতু হতে পারে যে এই এই যে এটা রেকর্ডেড আরো অনেকের জায়গা যাবে, এটি ভবিষ্যতের দলিল, সেই জন্যই আমি একটু বলে রাখছি। প্রিয়ভাজন আহ, মানে শামীম হাসান কিছু ব্যাখ্যাও দিয়েছেন। আমাদের এই যে মুক্তিযুদ্ধের স্থাপনাটি হচ্ছে, এই স্থাপনাটি এভাবে ভাবার কোনো কারণ নাই যে এটি 9 জন মুক্তিযোদ্ধার জন্য কেবলমাত্র হচ্ছে। এটি একটি জাতীয় স্থাপনা। তার মধ্যে আমরা চেষ্টা করেছি যে ডিজাইনে অ্যাকোমোডেট করতে, যে 9টি ধাপের, 9 মাসে মুক্তিযুদ্ধ, 9টি ধাপ দেখানো, আবার এইটাকে এইভাবে কল্পনা করা 9 জন মুক্তিযোদ্ধা। উপরের অংশটা যদি আপনি খেয়াল করেন, যে ছবিটা আপনি দেখালেন, উপরের অংশটা হচ্ছে একটা শেল, যে শেল নিক্ষেপ করা হয়েছে, শেলিং করা হয় যুদ্ধের সময়, নিক্ষেপ করা হয়েছে বাঙালিদেরকে ধ্বংস করার জন্য, তাদের মারার জন্য। এই শেলটাকে আমরা পাকিস্তানি বাহিনীর নির্যাতনের প্রতীক হিসেবে আহ, আহ, ব্যবহার করেছি। এবং একটু খেয়াল করুন, মাথার উপরে শেলটি ভেঙে গেছে,
এই ভাঙছে কারা? এটি মাঝখান থেকে উঠবে, যে কাজটি এখন রাজশাহীতে ভাস্কর কাজটা করছেন। 9টি হাত, এখানে ওই যে 9টি হাত এমন ভাবে সেট করা হবে মনে হবে অসংখ্য হাত, কিন্তু এই 9টিও এখানেও আমাদের 9 জন মুক্তিযোদ্ধার সিম্বলটাই আসবে, কিন্তু 9টি হাত থেকে দূর দৃষ্টিতে মনে হবে এটি অসংখ্য হাত। এই 9টি হাত মুষ্টিবদ্ধভাবে উপরের দিকে তুলবে, এবং এই মুষ্টিবদ্ধ হাত অর্থাৎ সংগ্রামী হাতই ওই শেলটাকে ভেঙে দিচ্ছে, পাকিস্তানি নির্যাতনকে ভেঙে দিচ্ছে। এটি হচ্ছে প্রতীক। এবং এই 9টি হাতের উপরে বসবে একটি, যেটা আমাদের স্বপ্ন, এটা মানে একটা ফাইবার গ্লাসে নির্মিত হবে একটি গ্লোব উপরে থাকবে। এই অংশটুকু বসেনি, এটি এই মাসের ভাস্করের সাথে আজকেও কথা হয়েছে, 22 থেকে 23 নাগাদ এটি বসে যাবে। এটি বসার পর এর যে সিঁড়িগুলো আছে এই জায়গাটাতে যে কাজ কিছুটা বাকি আছে, সেটি হবে হচ্ছে মোজাইক হবে, ব্ল্যাক স্টোনের সিমেন্টের সাথে মিশিয়ে মোজাইক হবে, যেটির ফ্লেভারটা হবে অ্যাশ কালার। এটি চারদিকে এর করা হবে, মানে সীমানা চিহ্নিত করে গ্রিল করে, স্টিলের গ্রিল করে দেওয়া হবে। আপনারা এটা পেছনে দেখুন, একটি স্কুল ঘর দেখা যাচ্ছে। এটা যাতে সম্পূর্ণ বেরিয়ে আসে তার জন্য স্কুল ঘরের সামনে একটি লোহার নেট দিয়ে সেখানে লতা গাছ তুলে দেওয়া হবে, যেহেতু যাতে এটার পেছনটা সবুজ দেখা যায়। এখন এই সমস্ত করতে স্বাভাবিকভাবেই, এছাড়া শামীম হাসান যেটা বললেন, মূলত এটা নিয়ে ইসাক খানের বাসায় 1-1.5 মাস আগেও কথা হচ্ছিল যে এটি একটি মুক্তিযুদ্ধের আর্কাইভ পাশেই করা যায় কিনা, এরকম একটি চিন্তা, যেখানে পাঠাগারও হতে পারে, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত সামগ্রী, আমাদের জাতীয় যতটা সম্ভব জাতীয় নেতাদের প্রতিকৃতি, এইসব দিয়ে যে নতুন প্রজন্মকে তুলে ধরা যায় কিনা। এখন যেটা ঘটেছে যে আমাদের একটি বড় বৈশিষ্ট্য হলো যে এই কাজটি করবার জন্য আমাদের প্রিয়ভাজন গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য, তিনি জেলা পরিষদকে যুক্ত করে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতার ব্যবস্থা তিনি করেছেন। কিন্তু আমরা কখনোই কোনো মানে সেই সব ব্যক্তির কাছ থেকে আহ্বান করে কোনো টাকা পয়সা নেইনি, যে যারা পছন্দ করেন তাদের উদ্বোধন করে নাম ফলকটি ওখানে বসাতে। এখন পর্যন্ত আমাদের সেই চেষ্টাটি আছে যে সাধারণের অংশগ্রহণে এটি ঘটুক। স্বেচ্ছায় কেউ কি, আমাদের ব্যাপক আর্থিক সংকট আছে, আমরা অনেক কষ্টে এটি গড়ে তুলছি, এটি দীর্ঘ দিন পড়ে থেকেছে আর্থিক সংকটের কারণেই। তবুও আমরা চাচ্ছি যে এই জায়গাটায় আমরা জানি অনেক দাতা আছে, কিন্তু তারা তাদের নাম যুক্ত করতে চাইবেন। আমরা চাই মুক্তিযুদ্ধ জনযুদ্ধ, এটি সাধারণ মানুষ করেছিল, এখানে সাধারণ মানুষেরই পার্টিসিপেশন থাক। এটি আমি একটা বিষয় একটু যুক্ত করে দিচ্ছি, যে মুক্ত নাটক প্রসঙ্গটি এসেছে, কেউ কেউ প্রশ্ন করেছেন। আমাদের ভাতিজি জ্যোতি খান, তিনি একজন লেখকও, তিনি বলেছেন, ইসাক খান আমাকে বলেছেন যে আমরা বছরে একটি নাটক দিয়ে করতে পারি কিনা। 80-র দশকের মাঝামাঝিতে এখানে আমরা মুক্ত নাটক আন্দোলন করে তুলেছিলাম। এই গ্রামে গেছেন মামুন রশিদ, সদ্যপ্রয়াত মান্নান হীরা, আজিজুল হাকিম থেকে শুরু করে আরো অনেক মানুষ। এবং এইটি কাঞ্চনা মুক্ত নাটক দলের নাটক, বাংলাদেশ মুক্ত নাটক দলের যে কয়েকবার সম্মেলন হয়েছে শ্রেষ্ঠ নাটক হিসেবে বিবেচিত হয়েছে, এটি সবাই জানে। আমি মুক্ত নাটক সম্পর্কে আরেকটি কথা বলতে চাই যে এটি একটি বিশাল বিষয়। আপনি নিজে চেনেন জুয়েল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সিনিয়র অধ্যাপক, যিনি সম্প্রতি পিআরএল এ গেছেন, সেটা হচ্ছে সৈয়দ জামিল আহমেদ, এনএসজি থেকে তিনি ডিগ্রি করেছেন। তিনি কাঞ্চনায় গেছেন, থেকেছেন, চাটমোহর এলাকায় গেছেন, মুক্তি নাটকের উপরে তিনি গবেষণা করেছেন। তার এই গবেষণার ফলাফলের সর্বশেষ মন্তব্য হচ্ছে এই উপমহাদেশে মানে সাংস্কৃতিক অঙ্গনে বা নাট্যিক অঙ্গনে 3টি ঘটনা ঘটেছে। 3টি ঘটনাই আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সম্পর্কিত। একটি হচ্ছে মুকুন্দ দাসের যে নাট্য আন্দোলন, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, নাট্য আন্দোলন। দ্বিতীয়টি হয়েছে ভারতীয় গণনাট্য সংঘ, আর তার বিবেচনায় তৃতীয় বড় আন্দোলনটি হয়েছিল মুক্ত নাট্য। এটি গবেষকদের কথায় উঠে এসেছে, এবং সৈয়দ জামিল আহমেদের মতো অর্থাৎ একেবারে শীর্ষ পর্যায়ের নাট্যাঙ্গনের গবেষক এই মন্তব্যটি করেছেন, এবং তিনি কাঞ্চনায় এসে থেকেছেন, কাজ করেছেন। সেই জায়গায় একজন প্রশ্ন রেখেছেন যে আমরা
অন্তত বছরে 2টি মুক্তি নাটক করতে পারি কিনা। আমি মনে করি এটি খুবই সম্ভব। এখানে যদি মুক্তিযুদ্ধের ফুটবল দল হয়, আমরাও ফুটবল খেলেছি, নাটকও করেছি, তারা থিয়েটারও করতে পারবেন। তারা সহযোগিতা চাইলে আমরা নিশ্চয়ই করব। শামীম হাসানের কাছে এটি আমার অনুরোধ থাকছে, এবং গোলাম মোস্তফা যেহেতু আমাদের মুক্তিযোদ্ধাদের একজন, পাশাপাশি তিনি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার কাছেও থাকছে যে এটি তার দলের সাপোর্টও প্রয়োজন। সেই সব জায়গা থেকে তারা যদি উদ্যোগ নেন, আমরা এখনো সেই বয়স আছে, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। এইগুলি আসলে আমরা আপনাদের কাছ থেকে এই আশার বাণীটুকু শুনলে আমরা সাহসী হই, প্রাণিত হই আপনাদেরকে দেখে সবসময়। আমরা আজকেও নতুন করে অনুপ্রাণিত হলাম, এবং এখন আসলে আমরা শেষের দিকে যাব। এই বিষয়ে যদি আপনারা যারা আছেন, আজকে মনে হয় আমরা বেশি কথা বলছি, আপ্লুত হয়ে বলছি, ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে। তারপরে যদি আপনাদের যদি এর ছোট্ট করে কিছু যোগ করার থাকে, আপনারা যে যোগ করেন আর কি, খুব ছোট্ট আমি করে। একটু বলতে চাই, ছোট্ট করে একটু যোগ করতে চাই। সেটা হলো যে এই যে স্মৃতিস্তম্ভটি হচ্ছে বা হয়েছে বলা যায়, এটি প্রথমে একটি নকশা করেছিল আমার এক ভাতিজা শাহিন। আমি তার নামটা এখানে বলছি এই কারণে যে তার নকশাটি আমরা সর্বজনীনভাবে পছন্দ করিনি, যে কারণে সেটি হয়নি। কিন্তু সে যে উদ্যোগ নিয়েছিল, তার এই উদ্যোগটাকে আমাদের সাধুবাদ জানানো দরকার। এই জন্য আমি শাহিনের নামটা বললাম। সে মানে এই স্থাপনার জন্য, এই স্মৃতিস্তম্ভের জন্য সেই প্রথম একটি নকশা তৈরি করে, এবং সে নকশাটি আমাদের ওই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে দিয়েছিল। সেটা মলয়ও দেখেছে, আমিও দেখেছি, আরো অনেকেই দেখেছে, কিন্তু সর্বজনীন ভাবে সবাই এটা পছন্দ করেনি। কারো কারো পছন্দ হয়েছিল, আমারও খানিকটা পছন্দ হয়েছিল, কিন্তু সবার যেহেতু হয়নি, এজন্য এটি মনোনীত হয়নি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি এই করেছেন স্থাপনার নকশা, এটি তো একটি আন্তর্জাতিক মানের হয়েছে। এটা নিয়ে তো আর কথা বলার কিছু নেই, প্রশ্ন তোলারও কিছু নেই। অনেক সুন্দর একটি নকশা এটি। আমি মনে করি যে এটি জাতীয় পর্যায়ের যে ধরনের স্মৃতিস্তম্ভ তৈরি হয়, আমরা সেই রকম একটি স্মৃতিস্তম্ভ আমাদের গ্রামে তৈরি করতে যাচ্ছি বা পেরেছি বলা যায়, কারণ কাজ যেহেতু সিংহভাগ হয়ে গেছে, বাকিটা আমাদের হয়ে যাবে, আশাবাদী আমরা। তো এটি ইসাকের সাথে আমি ইসাকের সাথে একটু যুক্ত করতে চাই যে শাহিন যেটা করেছিলেন সেটা অত্যন্ত চমৎকার ছিল, তবে শাহিনের কাজটা ছিল শুধু স্থাপত্য নির্ভর। কিন্তু এখন যেটি আমরা অনুমোদন করেছি, এটি স্থাপত্য এবং ভাস্কর্যের মিশেল। হ্যাঁ, মিশেল, এবং একই সঙ্গে অনেক তাৎপর্যপূর্ণ এবং ব্যঞ্জনাপূর্ণ। শাহিনেরটা শুধুমাত্র স্থাপনা ছিল, কিন্তু সেটিও অসুন্দর ছিল না, সুন্দর, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। যেহেতু সে প্রথম করেছে, এই জন্য আমি তার নামটা এখানে আজকের আলোচনায় তুললাম আর কি। শাহিনকেও ধন্যবাদ। ভালো হয়েছে। জি জি, যদি আর কারো কিছু যোগ করা না থাকে, তাহলে আমরা শেষের দিকে যাব। আপনাদের অনুমতি নিয়ে আমি শেষের দিকে যাবো কি? তাহলে যোগ করার মধ্যে সবশেষে যে কথাটি বলা আমি মনে করি, সেটা হচ্ছে হুমায়ুন কবির জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ না, আপনারা আসলে আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। দর্পণ থিয়েটার সিলেক্টের পক্ষ থেকে আয়োজনে আপনারা সময় দিয়েছেন, এই জন্য সময়ের বিষয়টি, কৃতজ্ঞতা। এই ধরনের সময় আমাদের কাছে কে চায়? কেউ তো ওইভাবে চায় না। আমরা যার যার ব্যক্তিগত থাকি, তো এখন আপনাদের প্রতি আমাদের কি বলছিলেন বলেন প্লিজ। না, বলছিলাম যে এইটাই, অনেক ধন্যবাদ। এই ধরনের আয়োজনে আমরা আসব। আর ওই যে বলছি যে আমি বিশ্বাস করি আপনাদের এই উদ্যোগগুলো শিল্প সংস্কৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধের যে চেতনাটি আছে, এটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে আমরা সার্থক হব যে মুক্তিযুদ্ধের যে কষ্টটি আমরা করেছি সেটি আমাদের লাঘব হবে। আপনাকে আবারও ধন্যবাদ। আমার গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ।
আমার মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করিনি এখন মুস্তফা ভাই, এবং আপনাদের প্রতি আমাদের আজন্ম কৃতজ্ঞতা। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আপনারা থাকবেন আমাদের হৃদয়ে, ইতিহাসে। এখন দর্পণ থিয়েটার সিলেটের পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের একটি নিবেদন আছে, সেই নিবেদনের পরেই আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। আমাদের আজকে এই অনুষ্ঠানের যারা বীর মুক্তিযোদ্ধা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। জুয়েল, আমাদের কি এখন যাওয়ার পালা? জি, আমরা আজকের মতো যাওয়া পাওয়া তো অবশ্যই না, আজকের মতো শুভরাত্রি। আপনাদের কখনো যাওয়া হবে না আমাদের ছেড়ে। সবাই এই উপলক্ষে আমাদের সবার সাথে দেখা হলো, সবাইকে শুভেচ্ছা।
সবাইকে শুভেচ্ছা। সবাই হ্যাঁ। ভালো থেকো। শুভেচ্ছা সবাই সবাই